আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি সেরা কলেজ ভর্তি প্রোগ্রাম 2021-এর প্রথম ক্লাস। আজকে আমরা দেখব ফিজিক্সের লাইভ 1 প্রথম ক্লাস। আজকের ক্লাসে গতি এই অধ্যায়টি তোমাদেরকে পড়াবো। সো তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি ফিল্ড সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স চেম্বার পক্ষ থেকে, যারা এই লাইভ ক্লাসগুলোর আয়োজন করেছে। তো তোমরা যারা লাইভ ক্লাসে চলে এসেছো, খুব দ্রুত আজকের লাইভ ক্লাসটা ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দাও। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের লাইভ ক্লাসটা শুরু করে দিব। আমরা একটু অপেক্ষা করব যেন সবাই চলে আসতে পারে। তারপরেই আজকে আমরা আমাদের প্রথম ক্লাস শুরু করব সেরা কলেজ ভর্তি প্রস্তুতি 2021-এর প্রোগ্রামে। আচ্ছা, সেরা কলেজ ভর্তি প্রস্তুতি বলতে নটরডেম কলেজ, হোলি ক্রস, সেন্ট জোসেফ এসব কলেজে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয়। ভর্তি পরীক্ষার জন্য একটা প্রিপারেশন, ভর্তি পরীক্ষায় যা যা আসবে তার জন্য একটা প্রিপারেশনের উপর এই ক্লাসগুলো হবে। তো আমরা 3 মাস ক্লাস নিব ধারাবাহিকভাবে। ফিজিক্সের উপর আমরা শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো আগে শেষ করব, তারপর বাকি চ্যাপ্টারগুলো টাচ করব। আমরা বেশি জোর দিব শর্ট সিলেবাসের উপরে, বাকি চ্যাপ্টারগুলো আমরা টাচ করব হালকা পাতলা। তো সে ধারাবাহিকতায় একদম প্রথম চ্যাপ্টার দিয়ে শুরু করেছি গতি দিয়ে আমরা শুরু করেছি। গতি হচ্ছে আমাদের ফিজিক্সে একদম প্রথম চ্যাপ্টার ভৌত জগৎ ও পরিমাপ, সেটা পড়ার খুব বেশি কিছু নেই, সেজন্যই গতি দিয়ে শুরু করেছি সেকেন্ড চ্যাপ্টার। তো আজকের ক্লাসে এই পুরো চ্যাপ্টারটা আমরা দেখব। প্রথম ক্লাসেই গতি পুরো চ্যাপ্টারটা আমরা দেখব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বলতে পারো, সেরা কলেজ ভর্তি পরীক্ষায় আসে প্রায় সময় এই চ্যাপ্টার থেকে প্রশ্ন। তো আমরা একটু অপেক্ষা করি যেন সবাই চলে আসতে পারে, তারপর আমরা শুরু করে দিব আমাদের প্রথম ক্লাস। একটু অন্যরকম আর কি, প্রথম ক্লাস মানেই সবার আবেগটা একটু অন্যরকম থাকে, একটা কেমন হচ্ছে ক্লাস, কেমন লাগছে তোমাদের ক্লাস, তো এইসব ব্যাপারে একটা অজানা কৌতূহল থাকে, সেজন্য প্রথম ক্লাসগুলো একটু কেমন জানি, তাই না? তো তোমরা যারা আজকে প্রথম ক্লাস এসেছো সেরা কলেজ ভর্তি প্রস্তুতির, আমি তোমাদেরকে বলবো আমাদের প্রথম ক্লাসগুলো ছড়িয়ে দাও সবার মাঝে, যাতে করে সবাই জানতে পারে আমাদের ক্লাস সম্পর্কে, আমাদের প্রোগ্রাম সম্পর্কে, এবং তারা জেনে আমাদের ক্লাসগুলো করতে পারে এবং উপকৃত হয়। তাই আমি বলবো তোমরা যারা লাইভে আছো, খুব দ্রুত আজকের লাইভ ক্লাসটা, আজকে প্রথম ক্লাসটা সেরা কলেজ ভর্তি প্রস্তুতির ফিজিক্সের প্রথম ক্লাসটা তোমরা সব ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দাও। তোমরা যত ফেসবুক গ্রুপগুলোতে আছো সবগুলো ফেসবুক গ্রুপে শেয়ার করে দিবে। তারপর তোমরা মেসেঞ্জার গ্রুপে আছো, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করবে। যত মেসেঞ্জার গ্রুপে তোমরা অ্যাড আছো কিংবা মেসেঞ্জারে যত ফ্রেন্ড আছে সবাইকে লিঙ্কটা দিয়ে দাও খুব দ্রুত। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট, তোমাদের স্কুলের ফ্রেন্ডদেরকে কমেন্ট বক্সে মেনশন করে দাও। আমরা একটু সময় নিব যাতে করে সবাই ক্লাসটা সম্পর্কে জানতে পারে, ক্লাসে চলে আসতে পারে। সবাই চলে আসলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেবো, ঠিক আছে? ওকে, সেরা কলেজ ভর্তি প্রস্তুতি 2021-এর প্রথম ক্লাস, ফিজিক্স লাইভ ক্লাস। আজকে আমরা গতি পড়াবো, এই গতি ক্লাসে সবাইকে স্বাগতম। তো খুব দ্রুত তোমরা আজকের লাইভ ক্লাসটা বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করতে থাকো, মেসেঞ্জার গ্রুপে দিতে থাকো। সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। যদি তোমার মেনশন পেয়ে বা তোমার শেয়ারের কারণে কোনো একটা ফ্রেন্ড আমাদের প্রোগ্রাম সম্পর্কে জানতে পারে এবং সে ক্লাসগুলো করে উপকৃত হয়, ডেফিনেটলি সে তোমার কাছে কৃতজ্ঞ থাকবে, তোমার জন্য দোয়া করবে, অনেক দোয়ার ভাগিদার হবা, পাশাপাশি তোমারও বরকত হবে, ঠিক আছে? একটু ছড়িয়ে দিয়ে আমরা সবাই সারা বাংলাদেশে একটু ছড়িয়ে দিব শেয়ারের মধ্য দিয়ে, মেনশন করার মধ্য দিয়ে। আর আরেকটা ব্যাপার বলি, প্রত্যেকটা ক্লাসে যে সুপার পারফরমেন্স দেখাবে, কিভাবে ক্লাসগুলো ভালো মতো করবে, নোট করবে, এক্সাম দিবে, তারপর নোটগুলো শেয়ার করবে আমাদের সেরা কলেজ ভর্তি প্রস্তুতি প্রাইভেট গ্রুপে, ফ্রেন্ডদেরকে মেনশন দিবে, শেয়ার করবে, সব মিলিয়ে যে সুপার পারফরমেন্স করবে, যার নাম আমাদের চোখে লাগবে, তার জন্য থাকছে গোল্ডেন গিফট হিসেবে থাকবে তার জন্য প্রাইস মানি, টি শার্ট, আমাদের সেরা কলেজ ভর্তি কোয়েশ্চেন ব্যাংক, পিডিএফ, বিভিন্ন বই তার জন্য থাকবে। সো আমরা চাই তোমরা সবাই সুপার পারফরমেন্স করে গোল্ডেন গিফট জিতে নাও। সেই জন্য তোমাদেরকে ক্লাসে মনোযোগ দিতে হবে, নোট করতে হবে, নোট শেয়ার করতে হবে, এক্সামে ভালো করতে হবে, ফ্রেন্ডদেরকে মেনশন দিতে হবে, শেয়ার করতে হবে, সব একসাথে করতে হবে। এবং আমি মনে করি তোমরা সবাই, যেহেতু সেরা কলেজে ভর্তি প্রস্তুতি প্রোগ্রাম আছো, তোমরা সবাই সেরা, সো তোমরা সবাই সুপার পারফরমেন্স করতে পারবে। ওকে, আচ্ছা, তো আমরা শুরু করি। আমরা প্রথমে নিয়ত করে নিব, ভালো নিয়ত করে নিব, ঠিক আছে? আমাদের যারা মুসলিমরা আছো তারা জানো যে বুখারী শরীফের প্রথম হাদিসটা হচ্ছে মানুষের নিয়তের উপর তার সব কিছু নির্ভর করে, তার আমল নির্ভর করে। তা আমরা একটা ক্লাসের মধ্য দিয়ে যাচ্ছি, সো এই ক্লাসটা কেমন হবে, আমরা কেমন বুঝতে পারবো, সেটা নির্ভর করবে আমাদের নিয়তের উপরে। নিয়ত ছাড়া বা আগে থেকে একটা ভাবনা ছাড়া কোনো কিছুই হয় না। সো আমরা নিয়ত করে নিই, আজকের ক্লাসে ভাইয়া যা যা পড়াবেন সব কিছু শুনবো, বুঝবো, মাথায় সেট করব, তারপর খাতায় সেট করব। 4টা কথা: শুনবো, বুঝবো, মাথায় সেট করব, খাতায় সেট করব। এই নিয়ত করে নিই। একদম পুরো ক্লাস মনোযোগী থাকবো, এই নিয়ত করে নিই। পাশাপাশি
ফ্রেন্ডদেরকে মেনশন দিব, দাওয়াত দিব, রেসপন্স করব, অ্যাক্টিভ থাকবো, এই নিয়তটা করে নিই, তাহলে মোটামুটি দেখবে নিয়তের কারণে তোমার ক্লাসটা অনেক ভালো একটা পারফরমেন্স তুমি ক্লাসে দিতে পারছো। ওকে ওকে, আমরা ভালো নিয়ত করে আমরা ক্লাসটা শুরু করি। ওকে আচ্ছা ঠিক আছে, তোমরা সময়ে সময়ে, আমি যখন মাঝখানে বিরতি নিব, সময়ে সময়ে তোমরা শেয়ার করতে থাকবে, মেনশন করতে থাকবে ফ্রেন্ডদেরকে, আর ক্লাসে রেসপন্স করতে থাকবে। ঠিক আছে ওকে ভাই, আমরা শুরু করি তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম, প্রভুর নামে শুরু করি। আজকে আমরা তোমাদেরকে গতি চ্যাপ্টারটা পড়াবো। ফিজিক্সের 2 নম্বর চ্যাপ্টার গতি, খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। এই গতি চ্যাপ্টার থেকে নটর ডেমে, হোলি ক্রসে, সেন্ট জোসেফে অনেক বেশি প্রশ্ন হয়, আমাদেরকে দেখতে হবে। তো আমরা চেষ্টা করব পুরো চ্যাপ্টারটাকে আজকে কভার দেওয়ার। আশা করি তোমাদের ভালো লাগবে। 9-10-এ পড়ে এসেছো, তারপরও দেখো কিভাবে কলেজে প্রশ্নগুলো হয়, সেই আলোকে তোমাদেরকে পড়াবো পুরো চ্যাপ্টারটা। ওকে, তো পুরো চ্যাপ্টার আমরা মোটামুটি 6টা কনসেপ্টে ভাগ করেছি। ধারাবাহিকভাবে একটা একটা করে কনসেপ্টগুলো আমরা তোমাদেরকে পড়াবো। ওকে ভাইয়া, শুরু করি। দেখো, ফার্স্ট অফ অল কনসেপ্ট 1, একদম প্রথম যে কনসেপ্টটা থাকবে সেই কনসেপ্টটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর কনসেপ্ট। প্রসঙ্গ কাঠামোর কনসেপ্ট থাকবে একদম প্রথমে, খুব ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা। আচ্ছা, প্রথম হচ্ছে প্রসঙ্গ কাঠামো ব্যাপারটা কি। মনে করো আমার এখানে একটা গাছ আছে, এখন এই গাছের সাথে তুলনা করে আমি বলছি এখানে একজন চুমকি আছে, চুমকি, আর এখানে একজন মকলেস আছে, মকলেস। তা আমি বলছি গাছ হতে চুমকি 5 মিটার দূরে আছে, মকলেস 10 মিটার দূরে আছে। মকলেস চুমকির দিকে দৌড়ানো শুরু করেছে, বুকে চিনচিন করছে হাই বলে বলে চুমকির দিকে দৌড়ানো শুরু করেছে মকলেস। তাহলে গাছ হতে 5 মিটার দূরে চুমকি, গাছ হতে 10 মিটার দূরে মকলেস, মকলেস দৌড়াচ্ছে। এই যে কথাগুলো বলছি, কিসের সাপেক্ষে? গাছের সাপেক্ষে। চুমকি কোথায়? গাছ হতে 5 মিটার দূরে। মকলেস কোথায়? গাছ হতে 10 মিটার দূরে। মকলেস কি করছে? গতিশীল, দৌড়াচ্ছে। চুমকি কি করছে? স্থির। তাহলে কতগুলো কথা বলেছি দেখো, চুমকি কোথায়, মকলেস কোথায়, অর্থাৎ তাদের অবস্থান নিয়ে আমি কথা বলছি। তারপর আমি বলছি চুমকি কেমন, আমরা বলছি স্থির, স্থিতি। মকলেস কেমন? মকলেস দৌড়াচ্ছে গাছের দিকে, তাহলে গতিশীল। তাহলে আমরা বলছি যে গাছ হতে 5 মিটার দূরে আছে, তাহলে গাছের সাপেক্ষে অবস্থান। এরপর গাছ হতে চুমকি স্থির, তাহলে গাছের সাপেক্ষে স্থিতি। এরপর গাছের দিকে মকলেস দৌড়াচ্ছে, তাহলে গাছের সাপেক্ষে গতিশীল। তাহলে যার সাথে তুলনা করে, যেমন এখানে গাছ, যার সাথে তুলনা করে 3টা কাজ করা হয়। কয়টা? 3টা। যার সাথে তুলনা করে 3টা কাজ করা হয় তাকে বলা হবে প্রসঙ্গ কাঠামো। তাহলে যার সাথে তুলনা করে, যার সাথে তুলনা করে অবস্থান, স্থিতি, গতি, গতিশীল বলতে পারো অথবা গতি বলতে পারো, বর্ণনা করা হয়, তাকে কি বলবো? তাকে প্রসঙ্গ কাঠামো বলবো বা রেফারেন্স ফ্রেম বলবো। তাহলে দেখো এখানে গাছ হচ্ছে একটি রেফারেন্স ফ্রেম, কারণ গাছের সাপেক্ষে আমরা বলছি চুমকির অবস্থান, মকলেসের অবস্থান। চুমকি স্থির না গতিশীল, মকলেস স্থির না গতিশীল। তাহলে 3টা, কয়টা? 3টা। 1 হচ্ছে অবস্থান, 2 হচ্ছে স্থিতি, 3 হচ্ছে গতি। এই 3টা জিনিস বর্ণনা করা হবে যার সাথে তুলনা করে, যার সাথে তুলনা করে ওই জিনিসটাকে বলা হবে প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রথমেই পরীক্ষায় তোমাকে প্রসঙ্গ কাঠামোর ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করবে, প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে কয়টা বিষয় বর্ণনা করা হয়? 3টা বিষয়। 1 হচ্ছে অবস্থান, কোনো বস্তুর অবস্থান, কোনো বস্তু কোথায় আছে। 2 হচ্ছে স্থিতি, কোনো বস্তু কেমন আছে। 3 হচ্ছে গতি, কোনো বস্তু কেমন আছে। তাহলে যার সাথে তুলনা করে কোনো বস্তুর অবস্থান, স্থিতি, গতি, 3টা বিষয় বর্ণনা করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলা হবে। ওকে আচ্ছা, তাহলে প্রসঙ্গ কাঠামো ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। 3টা ব্যাপার মনে রাখতে হবে। আবার বলো, অবস্থান, স্থিতি, গতি। অবস্থান, স্থিতি, গতি। অবস্থান, স্থিতি, গতি। ওকে, এবার চলে আসো, প্রসঙ্গ কাঠামো বুঝতে পেরেছি। তো কনসেপ্ট 1 থেকে আরেকটা ব্যাপার আমরা বুঝবো, সেটা হচ্ছে পরম ও আপেক্ষিক। এই ব্যাপারটা পরম ও আপেক্ষিক বা অ্যাবসলিউট অ্যান্ড রিলেটিভ। তো সেটার জন্য একটা ছক করব, ছকের মধ্যে প্রথমেই থাকবে
প্রসঙ্গ কাঠামো, ভালো করে খেয়াল করো ছকটা, প্রসঙ্গ কাঠামো, তারপর থাকবে বস্তু, তারপর থাকবে রেজাল্ট, আর এই আর কি। তো এখানে থাকবে ঘটনা। তাহলে আমরা একটা ছক করে নিলাম, আর একটা ছক করে নিলাম, আর একটা ছক করে নিলাম, অতঃপর আরও একটা ছক করে নিলাম। ওকে ভাইয়া, তো এই একটা ছক করে আমরা এখন পরম এবং আপেক্ষিক এই ব্যাপারটা বোঝার ট্রাই করব, যেটা আমাদের এই জায়গা হতে আমাদের নটরডেমে প্রশ্ন হতে পারে। ভাইয়া নটরডেমে এমসিকিউ পরীক্ষা হতে পারে, রিটেন পরীক্ষা হতে পারে, ফিল ইন দ্য গ্যাপস দিতে পারে। কোনো বছর ফিল ইন দ্য গ্যাপস দিয়েছে, কোনো বছর রিটেন ম্যাথ করতে দিয়েছে, কোনো বছর এমসিকিউ এসেছে। সো আমরা তোমাদেরকে এমসিকিউ, রিটেন, ফিল ইন দ্য গ্যাপস সব একসাথে মিক্স করে পড়াবো। অর্থাৎ আমি যেভাবে পড়াচ্ছি এভাবে যদি তুমি পড়ো, এমসিকিউ আসলেও পারবে, রিটেন আসলেও পারবে, ফিল ইন দ্য গ্যাপস আসলেও পারবে। যেই অ্যাঙ্গেল থেকে বল করবে করো, তুমি কিন্তু বল বুঝে ছক্কা মারতে পারবে। সো আমার পড়াটা তুমি ভালো করে খেয়াল করো। সো ঘটনা, প্রসঙ্গ কাঠামো, বস্তু, রেজাল্ট, এই চারটা ঘরের আলোকে পরম এবং আপেক্ষিক ব্যাপারটা তোমাকে বুঝাবো। তো প্রথমে আসো ঘটনা এক নাম্বার যে ঘটনাটা সেটা হচ্ছে দেখো, প্রসঙ্গ কাঠামো যদি স্থির হয়, বস্তুও যদি স্থির হয়। কেমন স্থির? শুধু স্থির বললে হবে না, একটু করে জোর দিব, আজীবন স্থির হয়। প্রসঙ্গ কাঠামো যদি আজীবন স্থির হয়, মানে আজীবন স্থির, সে একদমই নড়চড় করবে না, আজীবন সে স্থির থাকবে। আজীবন স্থির হয় প্রসঙ্গ কাঠামো, আর বস্তু যদি স্থির হয় তবে রেজাল্টটা কী হবে দেখব আমরা। আবার 2 নাম্বার ঘটনা, প্রসঙ্গ কাঠামো যদি আজীবন স্থির হয়, বস্তু যদি গতিশীল হয় কি হবে দেখব আমরা। আবার 3 নাম্বার ঘটনা, প্রসঙ্গ কাঠামো যদি গতিশীল হয়, বস্তু যদি স্থির হয় কি হবে দেখব আমরা। 4 নাম্বার ঘটনা, প্রসঙ্গ কাঠামো যদি গতিশীল হয়, বস্তু যদি গতিশীল হয় কি হবে। এই 4টা ঘটনার বাইরে আর কোনো ঘটনা নেই। তাহলে আমাদের ঘটনা আছে কয়টা? আমাদের ঘটনা আছে 4টা। একটার ক্ষেত্রে দেখো প্রসঙ্গ কাঠামো স্থির থাকবে, বস্তু স্থির অথবা গতিশীল হবে। আবার প্রসঙ্গ কাঠামো গতিশীল থাকবে, বস্তু স্থির অথবা গতিশীল থাকবে। তাহলে এই 4টার বাইরে আর কোনো ঘটনা নেই। এবার এই 4টা ঘটনা আমরা একটু ভালো করে দেখব। ওকে চলো, প্রসঙ্গ কাঠামো আজীবন স্থির থাকলে, আজীবন স্থির যেমন মনে করো যে আমাদের পৃথিবী ঘুরছে, সো পৃথিবী ঘোরার কারণে পৃথিবীর সব কিছু ঘুরছে। তাহলে তুমি বলতে পারো ভাই আপনি তো দাঁড়িয়ে আছেন, আপনি তো ভাইয়া ভাস্কর্যের মতো দাঁড়িয়ে আছেন। না, আমি দাঁড়িয়ে আছি পৃথিবীর উপরে, পৃথিবী তো ঘুরছে, তো পৃথিবী ঘুরলে আমিও ঘুরছি। হয়তো বুঝতে পারছো না, পৃথিবী ঘুরলে আমিও ঘুরছি। তাহলে আমি আজীবন স্থির না। তেমনি মহাবিশ্বের অনেক কিছুই ঘুরছে, আজীবন স্থির না। তাহলে আজীবন স্থির একদম শুরু থেকে, আল্লাহ যেদিন দুনিয়া বানাইছে আর যেদিন কিয়ামত হবে, শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ আজীবন স্থির থাকে, ও ওইরকম আজীবন স্থির থাকলে প্রসঙ্গ কাঠামো তার সাপেক্ষে বস্তু যদি স্থির থাকে, সেটাকে আমরা বলি পরম স্থিতি। তাহলে প্রসঙ্গ কাঠামো স্থির, বস্তু স্থির, পরম স্থিতি। আজীবন প্রসঙ্গ কাঠামো স্থির, বস্তু গতিশীল, বস্তু গতিশীল হলে পরম গতি। তাহলে পরম শব্দটা হওয়ার জন্য কি দরকার? আজীবন স্থির থাকতে হবে প্রসঙ্গ কাঠামোকে। তাহলে প্রসঙ্গ কাঠামো আজীবন স্থির থাকলে, প্রসঙ্গ কাঠামো আজীবন স্থির থাকলে তার সাপেক্ষে বস্তু স্থির থাকলে পরম স্থিতি, বস্তু গতিশীল থাকলে পরম গতি। শর্ত কি? প্রসঙ্গ কাঠামোকে আজীবন স্থির থাকতে হবে, তাহলেই পরম শব্দটা আসবে। তাহলে এখান থেকে একটা আমরা বেসিক তোমাদেরকে বলতে পারি, পরম ইজ ইকুয়াল টু প্রসঙ্গ কাঠামো আজীবন স্থির। প্রসঙ্গ কাঠামো আজীবন স্থির থাকলে, প্রসঙ্গ কাঠামো আজীবন স্থির থাকলে তখনই পরম শব্দটা আসবে। তাহলে পরম শব্দটা কাদের জন্য? যাদের প্রসঙ্গ কাঠামো আজীবন স্থির তাদের জন্য। এবার প্রসঙ্গ কাঠামো গতিশীল হলে, বস্তু স্থির হলে সেটাকে বলবো আপেক্ষিক গতি।
আবার বস্তু গতি প্রসঙ্গ কাঠামো গতিশীল, বস্তু গতিশীল হলে সেম, আপেক্ষিক গতি। যদিও এটাকে অনেকে আপেক্ষিক স্থিতিও বলে, কোনো কোনো বর্ণনা অনুযায়ী এটাকে আপেক্ষিক স্থিতি বলা হয়, বাট সেটা দুর্বল, সেই রেফারেন্সটা দুর্বল। তো এটা আমরা আপাতত খুব বেশি মনে রাখবো না। এটা হচ্ছে 80% কারেক্ট, এটা 20% কারেক্ট। কেউ কেউ বলে এটাকে আপেক্ষিক স্থিতি, কেউ কেউ বলে এটাকে আপেক্ষিক গতি। তো 80% কারেক্ট হচ্ছে আপেক্ষিক গতি বলাটা। ম্যাক্সিমাম মানুষ, 100-এর মধ্যে 80 জন মানুষ এটাকে আপেক্ষিক গতি হিসেবে বলেছেন, আর 20 জন বিজ্ঞানী এটাকে আপেক্ষিক স্থিতি বলেছেন। তাহলে আমরা কোনটাকে গ্রহণ করব? আপেক্ষিক গতিটাকে বেশি গ্রহণ করব। তবে যদি কেউ আপেক্ষিক স্থিতিও বলে তাকে ভুল ধরবো না, আপেক্ষিক স্থিতি বলাচ্ছে আপেক্ষিক গতি বলাটা ভালো। তাহলে দেখো, প্রসঙ্গ কাঠামো গতিশীল হলে, তার সাপেক্ষে কোনো বস্তু স্থির হলে সেখানে আপেক্ষিক গতি বলবো। কেন কেন ভাইয়া স্থির হওয়ার পর আপেক্ষিক গতি বলছি? কারণ হচ্ছে ও তো গতিশীল, ও গতিশীল হওয়ার কারণে ও স্থির থাকলে ও আসলে গতিশীল। মনে করো আমি দাঁড়িয়ে আছি আর তুমি আমার সামনে নেচে নেচে চলে যাচ্ছ, তাহলে আমার কাছে মনে হবে তুমি নেচে নেচে চলে যাচ্ছ, তোমার কাছে মনে হবে যে আমিই পেছনে চলে যাচ্ছি। যেমন একটা গাড়ি মনে করো যে এটা সবচেয়ে ভালো বোঝা যায়, তুমি বাসে করে যাচ্ছ, বাড়িতে বা কোথাও ঘুরতে যাচ্ছ, বাইরে গাছ দাঁড়িয়ে আছে, তো তুমি বাসে করে যাচ্ছ, বাইরে গাছ দাঁড়িয়ে আছে, তাহলে তুমি গতিশীল, গাছ স্থির। তোমার কাছে মনে হয় গাছ পেছনে দৌড়াচ্ছে। তুমি গাড়ি করে যাচ্ছ, তোমার কাছে মনে হবে গাছ পেছনে দৌড়াচ্ছে, তাহলে আলটিমেটলি তোমার কাছে মনে হবে যে যেটি স্থির আছে সেটাও দৌড়াচ্ছে, আবার ওর কাছে মনে হবে তুমি দৌড়াচ্ছ। তো আসলে এই কারণে প্রসঙ্গ কাঠামো যদি গতিশীল হয়ে যায়, প্রসঙ্গ কাঠামো গতিশীল হয়ে গেলে স্থির বস্তুকেও গতিশীল মনে হয়, স্থির বস্তুকে মনে হচ্ছে সেও দৌড়াচ্ছে। তাই আসলে এটাকে স্থির না বলে গতি বলাটা বেশি কারেক্ট। তাই আমরা প্রসঙ্গ কাঠামো গতিশীল, সে তার সাপেক্ষে বস্তু স্থির হলে আপেক্ষিক গতি বলি, আর প্রসঙ্গ কাঠামো গতিশীল, বস্তুও গতিশীল হলে তো আপেক্ষিক গতি আছেই। তাহলে দুইটাকেই আমরা আপেক্ষিক গতি বলি। কারণ কি? কারণ হচ্ছে প্রসঙ্গ কাঠামো গতিশীল হলেই সেটা গতিশীল মনে হয়। প্রসঙ্গ কাঠামো নিজেই যদি দৌড়াই তাহলে সব কিছুকে গতিশীল মনে হয়। তাই এটা হচ্ছে আপেক্ষিক গতি। তো আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, তাহলে আপেক্ষিক এই শব্দটা কখন আসবে? আপেক্ষিক এই শব্দটা আসবে যদি আমার প্রসঙ্গ কাঠামো গতিশীল হয়। প্রসঙ্গ কাঠামো গতিশীল হলে আপেক্ষিক এই শব্দটা আসবে। তাহলে সবাই একবার পুরোটাকে রিভিউ করো, পুরোটাকে একবার সবাই বুঝে নিই। প্রসঙ্গ কাঠামো, যার সাপেক্ষে আমরা বস্তুর গতি তুলনা করি, সে যদি স্থির থাকে তাহলে পরম স্থিতি, তার সাপেক্ষে বস্তু স্থির থাকলে পরম স্থিতি। প্রসঙ্গ কাঠামো স্থির, বস্তু গতিশীল, পরম গতি। প্রসঙ্গ কাঠামো গতিশীল, বস্তু স্থির, আপেক্ষিক গতি। প্রসঙ্গ কাঠামো গতিশীল, বস্তু গতিশীল, আপেক্ষিক গতি। তাহলে আমরা এখান থেকে একটা ব্যাপার বুঝতে পেরেছি, আজীবন স্থির থাকলে পরম শব্দটা আসবে, আর প্রসঙ্গ কাঠামো গতিশীল থাকলে আপেক্ষিক শব্দটা আসবে। এই ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। সো এটা আমাদের বইয়ে আছে, অনেকেই কনফিউজ থাকে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। ওকে, আচ্ছা, এবার আসো কনসেপ্ট 2-তে। এবার আমরা যাব কনসেপ্ট 2-তে। সো প্রসঙ্গ কাঠামোর ব্যাপারটা শেষ, আশা করি সবাই বুঝতে পেরেছো প্রসঙ্গ কাঠামোর ব্যাপারটা। এবার আসো কনসেপ্ট 2। কনসেপ্ট 2 হচ্ছে গতি কয় প্রকার। ওকে, কনসেপ্ট 2 গতি প্রকারভেদ। তো আমাদের বইয়ে গতির অনেকগুলো প্রকার আছে। 1 নাম্বার হচ্ছে সরলরৈখিক গতি, 2 নাম্বার হচ্ছে চলন গতি, 3 নাম্বার হচ্ছে ঘূর্ণন গতি, 4 নাম্বার হচ্ছে পর্যাবৃত্ত গতি। আরেকটা গতি আমি লিখে দিলাম স্পন্দন গতি। তো এই হচ্ছে 5টা গতি আমাদের বইয়ে মোটামুটি আলোচনা করা হয়েছে। সো এই গতিগুলো আমাদেরকে দেখতে হবে। তাহলে গতি কয় প্রকার? এভাবে বলা যাবে না গতি 5 প্রকার, কারণ এরা ছাড়াও আরও অনেক ধরনের গতি আছে, এরা ছাড়াও আরও অনেক ধরনের গতি আছে। তাই আমরা বলতে পারবো না গতি 5 প্রকার, বাট আমরা বলতে পারি গতির প্রকারভেদগুলোর মধ্যে এগুলো হচ্ছে কয়েকটা। তো সরলরৈখিক গতি কি? সরলরৈখিক গতি হচ্ছে একটা সরলরেখায় যদি চলে কেউ, সরলরেখার উপর চললে বা সরল রেখায় চললে সেটা হচ্ছে সরলরৈখিক গতি। চলন গতি কি? চলন গতিও সেম, চলন গতিও সেম, একটু পার্থক্য আছে। আমরা বলবো চলন গতি মানে হচ্ছে চললেই চলন গতি, চললেই চলন গতি। তো পার্থক্যটা কোথায়?
সরলরৈখিক গতি এবং চলন গতির মধ্যে পার্থক্যটা কোথায়? চললেই তো চলন গতি হচ্ছে, ওইটাও চলছে এটাও চলছে, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে কণার অবস্থান পরিবর্তন না করে চললে সেটা হচ্ছে চলন গতি, কণার অবস্থান চেঞ্জ হয়ে গেলে সেটা হচ্ছে সরলরৈখিক গতি। বুঝিয়ে দিচ্ছি একটা উদাহরণ, দেখো দুইটার মধ্যে পার্থক্যটাই একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, পরীক্ষায় আসে। সরলরৈখিক গতি এবং চলন গতি দুটাই কিন্তু চলে, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে, দেখো একটা বস্তু আছে বা একটা চাকা আছে, মনে করি এটা চাকা, চাকার এই কণাটা হচ্ছে এ, চাকার লাল কণাটা হচ্ছে বি, চাকার আচ্ছা এটাকে কালো না দিয়ে নীল দিই, নীল কণাটা হচ্ছে এ, লাল কণাটা হচ্ছে বি। তো চাকাটা এবার চলবে, ঘুরবে, সামনে যাবে চাকাটা। তো চাকাটাকে আমরা দুইভাবে সামনে নিতে পারি, একটা হচ্ছে ঘুরিয়ে 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 সামনে নিতে পারি, আরটা হচ্ছে ঠেলে 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 সামনে নিতে পারি। দুটার মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? দেখো চাকাটাকে আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে পারি, দেখো এই যে চাকাটা, এই যে মনে মার্কারটাকে ঘুরিয়ে 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 সামনে গেল, আবার একটা হচ্ছে মার্কারটাকে জাস্ট ঠেলে 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 সামনে নিয়ে গেলাম। তো ঘুরিয়ে ঘুরিয়ে সামনে নিলে তার উপরের কণা নিচে যায়, নিচের কণা উপরে যায়, উপরের কণা নিচে যায়, নিচের কণা উপরে যায়, তার কণার অবস্থান চেঞ্জ হয়। আর যদি ঠেলে ঠেলে সামনে নিই, যেই কণা সামনে সে কণা আজীবন সামনে, যে কণা পেছনে সে কণা পেছনে, অর্থাৎ কণার অবস্থান চেঞ্জ হচ্ছে না। তাহলে দেখো জিনিসটাকে যদি এভাবে নিই, ঘুরিয়ে ঘুরিয়ে নিই, তাহলে পরক্ষণে দেখা যাবে, তাহলে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে পরক্ষণে দেখা যাবে এটা নিচে নেমে গিয়েছে, ফলে এ চলে আসছে এখানে, পরক্ষণে দেখা যাবে এটা আবার উপরে উঠে গিয়েছে, ফলে পরক্ষণে দেখা যাবে যে এ আবার এখানে চলে আসছে। তাহলে দেখো এ একবার উপরে, এ একবার নিচে, এ একবার উপরে, তাহলে এটা হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া। এটা কেমন নিয়ে যাওয়া? ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া, ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া, নিয়ে যাওয়া, বা এটা কেমন চলন? ঘুরিয়ে ঘুরিয়ে চলন। আরেকটা হচ্ছে জাস্ট চাকাটাকে ঠেলে ঠেলে নিয়ে যাব, চাঁদ গায়া ভাষায় যেটা বলা হয় চচ্চড়ায় নিয়ে যাওয়া, পিছলিয়ে পিছলিয়ে চচ্চড়ায় নিয়ে যাব, ঠেলে ঠেলে নিয়ে যাব। তাহলে ঠেলে ঠেলে নিয়ে গেলে তখন দেখা যাবে কণার অবস্থান চেঞ্জ হচ্ছে না। এ আজীবন উপরে, বি আজীবন নিচে, এ আজীবন উপরে, বি আজীবন নিচে, এ আজীবন উপরে, বি আজীবন নিচে। ঠিক আছে, তাহলে এই যে এটা হচ্ছে না ঘুরিয়ে নিয়ে যাওয়া, না ঘুরিয়ে নিয়ে যাওয়া। তো একটাতে কণার অবস্থান চেঞ্জ হয়, আরটাতে কণার অবস্থান চেঞ্জ হয় না। তাহলে আমরা কি বলবো? কণার অবস্থান চেঞ্জ হয়, কণার অবস্থান চেঞ্জ হয় না। তাহলে নিচেরটাতে কণার অবস্থান চেঞ্জ হয়নি, আর উপরেরটাতে কণার অবস্থান চেঞ্জ হয়েছে, কণার অবস্থান চেঞ্জ হয়েছে, কণার অবস্থান চেঞ্জ হয়েছে, হয়েছে। কণার অবস্থান চেঞ্জ হলে ওই চলনকে বলি সরলরৈখিক গতি, আর কণার অবস্থান চেঞ্জ না হলে ওই গতিকে বলি চলন গতি। তাহলে অবস্থান চেঞ্জ না হলে এটা চলন গতি, আর অবস্থান চেঞ্জ হলে এটা সরলরৈখিক গতি। দিস ইজ বেসিক। এইসব বেসিক থেকে তোমাকে প্রশ্ন করবে সেরা কলেজে। নটর ডেমে হোলি ক্রসে দুটো চিত্র দিয়ে দিবে, চিত্র দিয়ে দেওয়ার পরে বলবে বাবা এটা কিসের উদাহরণ? তোমাকে বলতে হবে এটা চলন গতির উদাহরণ। বাবা এটা কিসের উদাহরণ? তোমাকে বলতে হবে এটা সরলরৈখিক গতির উদাহরণ। আবার এটা কিন্তু ঘুরছে, ঘোরার কারণে এটা আবার ঘূর্ণন গতিও। এটা কিন্তু একদিকে সরলরৈখিক গতি, যেহেতু একটা সরলরেখা একটা রাস্তার উপর দিয়ে যাচ্ছে, দেখো না, এই যে দেখো না, একটা রাস্তার উপর দিয়ে যাচ্ছে, সে একটা সরলরেখার উপর দিয়ে যাচ্ছে, তাই এটা সরলরৈখিক গতি। আবার এটা ঘুরে ঘুরে যাচ্ছে, তাই এটা ঘূর্ণন গতি। এরকম একাধিক গতি হতেই পারে। তোমাকে প্রশ্ন করলে এটা কোন ধরনের গতি? সরলরেখার উপর দিয়ে যাচ্ছে, সরলরৈখিক গতি। আবার ঘুরে ঘুরে যাচ্ছে, ঘূর্ণন গতি। আবার এটা দেখো সরলরেখার উপর দিয়ে যাচ্ছে, সেই হিসাবে তুমি বলতে পারো এটা সরলরৈখিক গতি। কিন্তু সরলরৈখিক গতি যদি কণার অবস্থান পরিবর্তন না করে, তখন সেটাকে আর সরলরৈখিক গতি না বলে চলন গতি বলা হয়। অতএব এটা হচ্ছে চলন গতি, এটাকে আর সরলরৈখিক বলা যাবে না। কারণ কি? কণার অবস্থান চেঞ্জ হয়নি,
সেজন্য এটা বলতে হবে চলন গতি, আর এটা সরলরৈখিক গতি। আচ্ছা, তাহলে ঘূর্ণন গতি কি? ঘূর্ণন গতি যেটা ঘুরবে, যেমন ফ্যানের পাখা ঘুরছে, তাহলে হচ্ছে ঘূর্ণন গতি। পর্যাবৃত্ত গতি কি? যেটা পর্যায়ক্রমে ঘুরবে। তাহলে ঘূর্ণন গতি এবং পর্যাবৃত্ত গতির মধ্যে পার্থক্য কি? ঘূর্ণন গতিও ঘুরে, পর্যাবৃত্ত গতিও ঘুরে। পার্থক্য হচ্ছে ঘূর্ণন গতি একবারও ঘুরতে পারে, 100 বারও ঘুরতে পারে, কিন্তু পর্যাবৃত্ত গতি হচ্ছে পর্যায়ক্রমে সেম সময়ে ঘুরবে। পার্থক্যটা দেখিয়ে দিচ্ছি ঘূর্ণন গতি এবং পর্যাবৃত্ত গতির মধ্যে। আমরা মোটামুটি সরলরৈখিক এবং চলন বুঝতে পেরেছি, এবার পর্যাবৃত্ত এবং ঘূর্ণন গতির পার্থক্যটা দেখাচ্ছি। দেখো, সবই বুঝতে হবে, বেসিক থেকে বুঝতে হবে, শুধু পড়লেই হবে না। বেসিক থেকে সব কিছু ক্লিয়ার না করলে তুমি কলেজে চান্স পাবে না, ধরা খাবে। তো এই দুটার মধ্যে পার্থক্য কি দেখো, ঘূর্ণন এবং চলন। মনে করো একটা বস্তু ঘুরছে, ওর একবার ঘুরতে সময় লাগছে 20 সেকেন্ড, আবার সে ঘুরছে, এবার ঘুরতে তার সময় লাগছে 10 সেকেন্ড, সে আবার ঘুরছে, এবার ঘুরতে তার সময় লাগছে মনে করো 30 সেকেন্ড, সে আবার এতটুকু এসে একটু থেমে গিয়েছে, তারপর আবার একটু থেমে গিয়েছে, আবার একটু ঘুরছে, এরকম করে। আর আরেকজন আছে, প্রতিবার সে 15 সেকেন্ডে ঘুরে আসে, 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 সেমভাবে 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 সে ঘুরে আসে। পর্যায়ক্রমে সে ঘুরে আসে, পর্যায়ক্রমে, সিরিয়ালি। পর্যায়ক্রমে সিরিয়ালি সে ঘুরে আসে। আর উপরেরটা দেখো, কতক্ষণ জোরে ঘুরে, কতক্ষণ আস্তে ঘুরে, কতক্ষণ এই ঘড়ির কাঁটার দিকে ঘুরে, কতক্ষণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, কতক্ষণ এদিকে ঘুরে, কতক্ষণ এদিকে ঘুরে, কতক্ষণ সে তার জোরে ঘুরে, কতক্ষণ থেমে, কোনো ঠিক নাই, টাইমটা ঠিক নাই। তাহলে এখানে নিচেরটাতে টাইম ঠিক আছে, ঘুরতেছে টাইম ঠিক রেখে, আর উপরটাতে ঘুরতেছে টাইম ঠিক না রেখে। তাহলে এটা কিন্তু ঘূর্ণন, এটাও কিন্তু ঘূর্ণন, বাট যেটা টাইম ঠিক রেখে ঘুরে সেটাকে একটা স্পেশাল সদস্য বলা হয়। এটা হচ্ছে স্পেশাল, এটা যেমন তেমন ঘূর্ণন না, এটা স্পেশাল ঘূর্ণন। এই স্পেশাল ঘূর্ণনকে বলা হচ্ছে পর্যাবৃত্ত গতি। সো এই স্পেশাল ঘূর্ণনটাকে বলা হচ্ছে পর্যাবৃত্ত গতি। সো এই স্পেশাল ঘূর্ণনকে কি বলবো? পর্যাবৃত্ত, পর্যায়ক্রমে। আর এটা হচ্ছে ঘূর্ণন। তাহলে ঘূর্ণন গতির একটা স্পেশাল রূপ হচ্ছে পর্যাবৃত্ত। তাহলে কখন আমরা পর্যাবৃত্ত বলতে পারবো? যদি সমান সময়ে ঘুরে আসে পর্যায়ক্রমে, আর যদি সমান সময়ে না ঘুরে এমনি ঘুরে, সেটা ঘূর্ণন গতি। এই হচ্ছে তাদের মধ্যে পার্থক্যটা। তারপর স্পন্দন গতি কি? স্পন্দন গতি হচ্ছে তোমরা সবাই জানো, ঘূর্ণনের অর্ধেক একদিকে যাবে, বাকি অর্ধেক আরেক দিকে যাবে। যেমন কি দোলনা, আর কি পেন্ডুলাম, সরল দোলক, অর্ধেক একদিকে বাকি অর্ধেক আরেক দিকে। এটা হচ্ছে স্পন্দন গতি। তো এগুলো নিয়ে আর বেশি কথা বলবো না, মোটামুটি তোমাদের বইয়ে আছে, সেজন্য একটু করে টাচ করলাম, বেসিকগুলো ক্লিয়ার করলাম। এবার আসো কনসেপ্ট 3-তে। তো সবাই দেখো, তোমরা এই ক্লাসগুলো কিন্তু থাকবে, তোমরা আবার যতবার খুশি ততবার ক্লাসগুলো করতে পারবে, ঠিক আছে? তো বেশি বেশি করে ক্লাসগুলো করবে, একবারে হয় না, 2-3 বার করবে, 4 বার করবে, 5 বার করবে, বারবার ক্লাসগুলো করতে থাকবে। কোনো প্রশ্ন থাকলে জানাবে, আমরা কমেন্ট চেক করে অ্যান্সার দিব, অথবা আমাদের প্রাইভেট গ্রুপে জুম ক্লাস হবে, জুম ক্লাসে তোমাদের প্রশ্নগুলোর অ্যান্সার দিব, এই আর কি। আর তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবে আমাদের প্রোগ্রাম সম্পর্কে। আশা করি সবচেয়ে বেস্ট প্রোগ্রামটা তোমরা পাবে এখানে। এবার আসো ভাই কনসেপ্ট 3। কনসেপ্ট 3-তে আসো সবাই, কনসেপ্ট 3। ওকে, কনসেপ্ট 3 খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এনডিসির বস কনসেপ্ট। নটর ডেমে হোলি ক্রসে এই কনসেপ্ট থেকে অনেক বেশি প্রশ্ন হয়, বস কনসেপ্ট এটা। সো কনসেপ্ট 3 হচ্ছে বস কনসেপ্ট। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো, অ্যাক্টিভ পারফরমেন্স দেখাতে হবে। বস কনসেপ্ট হচ্ছে সরণ ভার্সেস দূরত্ব নিয়ে। সবচেয়ে বেশি পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে, সরণ ভার্সেস দূরত্বের এই কনসেপ্ট নিয়ে। তো চলো দেখি এবার সরণ ভার্সেস দূরত্বের কনসেপ্ট। আমি কিন্তু তোমাদের চ্যাপ্টার 2 গতি সিরিয়ালি যাচ্ছি, যাতে করে তোমরা ধরতে পারো, বুঝতে পারো, প্রিপারেশন নিতে সুবিধা হয়। এলোমেলোভাবে পড়াই লাভ নাই, স্টুডেন্টরা যাতে বইটা পড়ে শান্তি পায়। বইয়ের বাইরে থেকে নটর ডেমে কোনো প্রশ্ন হয় না, নটর ডেমে বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন করবে না, বই থেকেই প্রশ্ন করবে। এসএসসির বই, মেট্রিকের বই থেকে প্রশ্ন করবে,
কোনো নট নেসেসারি আহামরি কোনো বই পড়ার, ইন্টারের বই পড়ার কোনো দরকার নেই, হাবিজাবি বই পড়ার কোনো দরকার নেই, রেসনিক খেলিডের ফিজিক্স পড়ে আসার দরকার নেই, অলিম্পিয়াডের প্রশ্ন সলভ করে আসার দরকার নেই। সাধারণতেই ওরা অতি অসাধারণ করে ফেলে। সাধারণ মানুষকেই নিবে যারা বই পড়ে অসাধারণ হয়েছে। অসাধারণ কোনো মানুষকে তারা নিবে না। তুমি অসাধারণ হলে তোমাকে নিবে না। তুমি সাধারণ হতে হবে, তোমাকে বই পড়তে হবে। বই সবাই যেটা পড়ে সেই বইটা পড়তে হবে, মেট্রিকের বইটা, এসএসসির বইটা পড়তে হবে। ওই বইটা পড়ে পরে তোমাকে অসাধারণ হতে হবে। হ্যাঁ, তাহলে বই থেকেই আসবে, বইয়ের বাইরে থেকে কিছু আসবে না। তা বইটা ভালো করে যে আয়ত্তে রাখবে সে নটর ডেমে হোলি ক্রসে চান্স পাবে, আমি লিখে দিলাম। যার বই আয়ত্ত থাকবে না, বাইরের অনেক বই পড়ে ফেলছো তুমি, অলিম্পিয়াডের অনেক প্রশ্ন তুমি সলভ করে ফেলেছো, না বুঝে অনেক কোয়েশ্চেন ব্যাংক তুমি করেছো, কোনো লাভ হবে না, তোমার বই নাই। বই ভালো করে পড়তে হবে, বইয়ের উপর জোর দাও। আমি আই অ্যাগেন রিপিট টুডে, I again repeat, only textbook of SSC is the syllabus of best college. মিলিয়ে নিও, পরীক্ষা যেদিন দিবে সেদিন, যেদিন তুমি পরীক্ষা দিতে যাবে সেদিন তুমি মিলিয়ে নিবে এই কথাটা। অনলি টেক্সট বুক ইজ দ্য সিলেবাস অফ বেস্ট কলেজ, অন্য কিছুই না। হ্যাঁ, ঠিক আছে। সো দেখো, তোমাদের গতি চ্যাপ্টারটাতে বইয়ে শুরুতে প্রসঙ্গ কাঠামো ছিল, সেটা নিয়ে কথা বলেছি। তারপরে তোমার গতির প্রকারভেদ ছিল, কথা বলেছি। 3 নম্বরে তোমাদের বই আছে স্মরণ এবং দূরত্ব, সেটা নিয়েও কথা বলছি সিরিয়ালি। এবং যিনি প্রশ্ন করবেন নটর ডেমে হোলি ক্রসে, তিনিও বই থেকে প্রশ্নগুলো করবেন। ঠিক আছে। সো স্মরণ এবং দূরত্বের মধ্যে এবার বস কনসেপ্টটা ভালো করে খেয়াল করো। স্মরণ কি, দূরত্ব কি, এবং এখান থেকে কী ধরনের প্রশ্ন হয় বোঝার ট্রাই করো। ওকে, মনে করো একদম সহজে বলে দিই। মনে করো আমি এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এই যে এভাবে করে গিয়ে এখানে চলে এসেছি। তাহলে এ হতে বিতে গিয়েছি, বি হতে সিতে গিয়েছি, সি হতে ডিতে গিয়েছি, ডি হতে ইতে গিয়েছি, ই হতে এফে গিয়েছি। তো আমার দূরত্ব হবে হুবহু যে পথে গিয়েছি সেটা। তাহলে আমার দূরত্ব কি, লিখে রাখো। দূরত্ব কি? দূরত্ব হচ্ছে হুবহু যে পথে গিয়েছি সেটা। আর স্মরণ কি? স্মরণ হচ্ছে, ভালো করে খেয়াল করো, স্মরণ হচ্ছে কি? স্মরণ হচ্ছে আদি ও শেষ বিন্দু স্কেল দিয়ে যোগ, স্কেল দিয়ে যোগ, এটাই হচ্ছে স্মরণ। তাহলে আদি বিন্দুটা নাও, নিলাম আদি, শেষ বিন্দুটা নাও, নিলাম শেষ, স্কেল নাও, নিলাম একটা স্কেল, এবার স্কেল দিয়ে যোগ করে দাও, যোগ করে দিয়েছি। এই স্কেল দিয়ে যোগ করা রেখাটা, স্কেল দিয়ে যেটা যোগ করেছি সেই রেখাটা হচ্ছে স্মরণ। তাহলে আদি শেষ স্কেল দিয়ে যোগ করলে যেটা পাবো সেটা স্মরণ। আর হুবহু যে পথে যাব সেটা হচ্ছে দূরত্ব। এটা হচ্ছে কনসেপ্টটা। এবার এখান থেকে কী ধরনের প্রশ্ন বিগত বছরগুলোতে এসেছে সেটা আমরা দেখব। সো বিগত বছরগুলোতে কী ধরনের প্রশ্ন এসেছে দেখো। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার। হুবহু যে পথে যাবে সেটা হচ্ছে দূরত্ব। বলতে পারি আমরা এখানে দূরত্বকে এ, তারপর বি, তারপর সি, তারপর ডি, তারপর ই, তারপর এফ, এটা পুরোটা হচ্ছে দূরত্ব। আর স্মরণ কি? এ থেকে এফ, এটা হচ্ছে স্মরণ। স্মরণ একটা ভেক্টর রাশি, তাই ভেক্টর সাইন দিতে পারো, না দিলেও সমস্যা নেই। এবার আসো যে ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে স্মরণ এবং দূরত্ব থেকে, ওই ধরনের প্রশ্নটা দেখো। একদম প্রথমে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে রকি মিয়া 5 মিটার ব্যাসের বৃত্তাকার পথ 3 বার ঘুরে আসলো। এরপর প্রশ্ন করবে স্মরণ কত, বেগ কত, ত্বরণ কত, বল কত, কাজ কত, শক্তি কত, ক্ষমতা কত। ভাই আর কত প্রশ্ন করবেন? সবই করবে একসাথে। তাহলে কি বলেছে? রকি মিয়া। কোন মিয়া? এই মিয়া, রকি মিয়া
5 মিটার ব্যাসের বৃত্তাকার পথে, কত মিটার ব্যাসের? 5 মিটার। ব্যাসার্ধ কত? তাহলে 2.5 মিটার। বৃত্তাকার পথ 3 বার ঘুরে আসে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, 3 বার ঘুরে আসে, 1 বার 2 বার 3 বার, খুশির টালাই, ভালো লাগে বলে। প্রশ্ন করেছে স্মরণ কত, বেগ কত, ত্বরণ কত, বল কত, কাজ কত, শক্তি কত, ক্ষমতা কত। ওকে, একটা একটা করে দেখি। প্রথমে দেখো বৃত্তাকার পথে ঘুরে এসেছে, একবার বৃত্তাকার পথে ঘুরে এসেছে, তাহলে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সে এ বিন্দুতে এসেছে। যেটাই আদি সেটাই শেষ, যেটাই আদি বিন্দু সেটাই শেষ বিন্দু। আদি এবং শেষ যোগ করলে 0 0 0 0 0 0 0, কিছু নাই। তাহলে একবার ঘুরে আসছে 0, 2 বার ঘুরে আসছে 0, 3 বার ঘুরে আসছে 0, যেটা আদি সেটাই শেষ। তাহলে স্মরণ কত? 0। বেগ মানে কি রে? বেগ মানে হচ্ছে স্মরণ বাই সময়। তো বেগ মানে যদি স্মরণ বাই সময় হয়, তো স্মরণ যদি 0 হয় তাহলে স্মরণ বাই 0, 0 বাই টি, তাহলে 0। তাহলে একবার বৃত্তাকার পথ ঘুরে আসলে স্মরণ 0, 2 বার ঘুরে আসলে স্মরণ 0, 3 বার ঘুরে আসলে স্মরণ 0, 100 বার ঘুরে আসলে স্মরণ 0। বৃত্তাকার পথ ঘুরে আসলেই স্মরণ 0। স্মরণ 0 হলে বেগ 0, বেগ 0 হলে ত্বরণ 0, কারণ ত্বরণ মানে বেগ বাই সময়, তাহলে এটাও 0। বেগ 0 হলে বলও 0, কারণ বল মানে F সমান ma, তো এ 0 হলে পুরোটা 0। বল 0 হলে কাজও 0, কারণ W সমান Fs, বল 0 তো 0। শক্তি 0, কারণ যাহাই শক্তি তাহাই কাজ। ক্ষমতা 0, কারণ ক্ষমতা মানে কাজ বাই সময়, কাজ 0 তো ক্ষমতা 0, সবই 0। তাহলে একবার বৃত্তাকার পথ ঘুরে আসলে, 2 বার বৃত্তাকার পথ ঘুরে আসলে, 3 বার বৃত্তাকার পথ ঘুরে আসলে স্মরণ 0, বেগ 0, ত্বরণ 0, বল 0, কাজ 0, শক্তি 0, ক্ষমতা 0, সবই 0। শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে উদ্ধার করো। তাহলে শূন্যতায় সবই 0 হবে। পরীক্ষা আসলেই চোখ বন্ধ করে অ্যান্সার করে দিতে পারো। বৃত্তাকার পথে ঘুরলে কোনো কাজ হয় না, বৃত্তাকার পথে ঘুরলে কোনো বল হয় না, বৃত্তাকার পথে ঘুরলে কোনো ত্বরণ, বেগ, স্মরণ 0, সবই 0। ঠিক আছে, তাহলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে বৃত্তাকার পথে ঘুরলেই সবই 0 হবে। সবই বলতে দূরত্ব কিন্তু না। এবার যদি বলে দূরত্ব কত, দূরত্ব তো আর কি নয়, ভেক্টর নয়। দূরত্ব কত? দূরত্ব মানে হচ্ছে হুবহু যে পথে গিয়েছে সেই পথ। এখন একবার বৃত্তাকার পথ ঘুরে আসলে, একবার বৃত্তাকার পথ ঘুরে আসলে পরিধি সমান, তাহলে 3 বার ঘুরছে, 3 ইন্টু পরিধি, 3 বার পরিধির সমান ঘুরে এসেছে। তো 3 ইন্টু বৃত্তের পরিধি টুয়াইস পাই আর সমান 6 পাই আর সমান 6 ইন্টু 3.14 পাই এর মান। আর এর মান কত? আর এর মান 2.5, যেটা আমাকে ব্যাস দেওয়া আছে, আই এর মান 2.5। তাহলে এই যা আসে সেটা অ্যান্সার। এটা হচ্ছে দূরত্ব। ডিস্ট্যান্স ইংলিশ ভার্সনে যারা আছো, একটা হচ্ছে ডিস্ট্যান্স আর একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। স্মরণ মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এই ঠিক আছে, এরপর একটা প্রশ্ন যেটা নটরডেম কলেজে এসেছে, সো ভালো করে খেয়াল করো। নটরডেম কলেজে আসা আরও একটা প্রশ্ন আমরা যাব, যেটা হোলি ক্রস সেন্ট জোসেফ আসতে পারে, সব জায়গায় আসতে পারে, সো ভালো করে খেয়াল করো। তাহলে এই একটা ব্যাপার গেল, আরেকটা ব্যাপার আসো কনসেপ্ট 3 এর আলোকে, স্মরণ এবং দূরত্বের কনসেপ্ট দিয়ে। ঠিক আছে, ওকে দেখো না, এই যে দেখো চুমকি, আমার বান্ধবী চুমকি। চুমকি অনেক কিউট, চুমকি অনেক চিউট, চিউট চুমকি, চিউট আমার চুমকি অনেক চিউট, চিউট চুমকি। তো চিউট চুমকি আমাকে নিয়ে, ওয়াও ওয়াও ভাইয়া, আমাকে নিয়ে একবার এ হতে ঘুরে আবার, আচ্ছা এভাবে দেওয়া যাবে না, এভাবে দিলে আবার তুমি কনফিউজড হয়ে যাবে। তোমাকে একটু সহজ করে দিই, যদি প্রশ্নটা এভাবে ছিল, আমার চিউট চুমকি আমাকে নিয়ে একবার 5 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথ ঘুরল, আবার মনের সুখে তার অর্ধেক ঘুরল,
এখনো তার মন ভরে নাই, তাই আবার আগের অর্ধেক ঘুরে, ঠিক আছে, থামলো। এখন প্রশ্ন হচ্ছে চুমকির বেগ ও দ্রুতির অনুপাত কত? এই হচ্ছে প্রশ্ন। সো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু ভালো করে খেয়াল করে এবং দ্রুত অ্যান্সার করতে হবে। এই হচ্ছে প্রশ্নটা, বিশাল প্রশ্ন বাট খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দূরত্ব এবং সনের কনসেপ্ট থেকে। আমরা খুব দ্রুত দেখব, সবাই মনোযোগ দাও, একদম সবাই মনোযোগ দাও। ওকে ওকে, দেখো এখন লিখি বাদ, শুধু আমার দিকে দেখো এখন সবাই। চুমকি আমাকে নিয়ে একবার 5 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথ ঘুরে আসলো। তাহলে সে 5 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথ একবার ঘুরে আসছে। এটা এ বিন্দু হতে সে 5 মিটার ব্যাসার্ধের, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 5 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথ একবার ঘুরে আসলো। ওকে, একটু বাঁকা হয়েছে ব্যাসার্ধটা। ওকে, এরপরে তার অর্ধেক পথ ঘুরলো, তাহলে একবার সে ঘুরে আসছে, তারপর তার অর্ধেক পথ সে ঘুরেছে। তাহলে একবারের অর্ধেক পথ ঘুরলে তাহলে পুরোটার অর্ধেক ঘুরছে সে। তাহলে একবার সে, এই যে দেখো, দেখো ভালো করে দেখো কি করতেছি, লাল কালি দিয়ে দেখাচ্ছি। একবার সে ঘুরে এসেছে, এরপর তার অর্ধেক পথ সে ঘুরেছে, সে এখন বিতে আছে, বি বিন্দুতে এসেছে সে ঘুরে। এরপর বললো কি, আবার আগের অর্ধেক আন্ডারলাইন করো, আগের অর্ধেক মানে আগে যতটুকু ঘুরছে তার অর্ধেক। তো আগে তো সে অর্ধেক ঘুরেছে, এই যে অর্ধেক, এ থেকে বি, তাহলে এবার তারও অর্ধেক, আগের অর্ধেক মানে আগে যেটুকু ঘুরছে তারও অর্ধেক। এবার এর অর্ধেক, তো এর অর্ধেক হলে কোথায়, এই যে এর অর্ধেক এতটুকু। তাহলে প্রথমে ফুল ঘুরছে, এরপর তার অর্ধেক, এই। তাহলে সে এখন মনে করো সি বিন্দুতে এসেছে, এটা মনে করো সি বিন্দু। তাহলে সে একবার পুরা ঘুরে এতে এসেছে, তারপর এ থেকে বিতে গিয়েছে, তারপর সিতে এসেছে। তাহলে তার গতিপথ হচ্ছে সে একবার এ থেকে ঘুরে এতে এসেছে, তারপর এ থেকে সে বিতে গিয়েছে, তারপর বি থেকে সে সিতে গিয়েছে। এটা হচ্ছে তার গতিপথ। এ হতে সে ঘুরে এতে এসেছে, তারপর অর্ধেক ঘুরেছে, তারপর আর অর্ধেক ঘুরে সিতে এসেছে। প্রশ্নে কি বলেছে, একবার ঘুরেছে, তার অর্ধেক ঘুরেছে, তার অর্ধেক ঘুরেছে, একবার ঘুরেছে, তার অর্ধেক ঘুরেছে, তারও অর্ধেক ঘুরেছে। ওকে, তাহলে এখন আমাকে দূরত্ব বের করতে হবে। সো দূরত্ব হচ্ছে, কেন দূরত্ব বের করতে হবে? কারণ দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে দ্রুতি পাওয়া যায়। তারপর আমাকে সরণ বের করতে হবে, কারণ সরণকে সময় দিয়ে ভাগ করলে বেগ পাওয়া যায়। বেগ এবং দ্রুতির অনুপাত জানতে চেয়েছে। বেগ এবং দ্রুতি পেতে হলে দূরত্ব এবং সরণ বের করতে হবে। তাই আমরা এখন দূরত্ব এবং সরণটা বের করব। তাহলে দূরত্ব এবং সরণ আমরা এখন বের করব। তাহলে দূরত্ব, আগে দূরত্ব বের করছি। দূরত্ব, শোনো, যে পথ বরাবর গিয়েছে হুবহু ওই পথ হচ্ছে দূরত্ব। যে পথ বরাবর গিয়েছে হুবহু ওই পথ হচ্ছে দূরত্ব। তাহলে কোন পথ বরাবর গিয়েছে দেখো, প্রথমে সে এ থেকে ঘুরে এতে এসেছে, তার মানে একবার সে বৃত্তাকার পথ ঘুরে এসেছে। তো একবার বৃত্তাকার পথ ঘুরলে বৃত্তের পরিধি টুয়াইস পাই আর। তাহলে দূরত্ব, আমরা বলবো দূরত্ব সমান একবার সে ঘুরে এসেছে টুয়াইস পাই আর। ওকে, তারপর তার অর্ধেক, তার মানে টুয়াইস পাই আর এর অর্ধেক, 2 দ্বারা ভাগ করে দিব অর্ধেক। তারপর বলেছে তারও অর্ধেক, তার মানে টুয়াইস পাই আর এর অর্ধেকের আবার অর্ধেক। তো টুয়াইস পাই আরকে অর্ধেক করলে কত হয়? টুয়াইস পাই আরকে অর্ধেক করলে পাই আর হয়, তার মানে পাই আর এর অর্ধেক। এই যে, তাহলে দেখো টুয়াইস পাই আর, পরের বার 2 এবং 2 কাটা দিয়ে পাই আর, তারপর পাই আর বাই 2। আবার বলছি, প্রথমে টুয়াইস পাই আর, এবার তার অর্ধেক পাই আর,
এরপর তার অর্ধেক পাই আর বাই 2। এটা হচ্ছে দূরত্ব। একবার ঘুরে আসছে টোয়াইস পাই আর, দূরত্ব নট সরণ, সরণ বলছি না, দূরত্ব বলছি, হুবহু পথ। একবার ঘুরে আসছে টোয়াইস পাই আর, তার অর্ধেক পাই আর, তার অর্ধেক পাই আর বাই 2। তাহলে মোট কত পাই আর দেখো, 2টা 3টা আর এখানে অর্ধেক, অর্ধেক মানে 3.5টা। তাহলে 2 3 3.5, 3.5 পাই আর। তাহলে 3.5 ইন্টু 3.14 পাই এর মান ইন্টু আর এর মান 5। এটা হবে আমার কি, এটা হবে আমার দূরত্ব। ওকে, 3.5 ইন্টু পাই ইন্টু আর। এবার সরণ আসো, সরণ। দূরত্ব বের করে ফেলেছি আমরা, এবার সরণ বের করতে হবে। দূরত্ব আমরা বের করেছি, সরণ বের করতে হবে। সরণ কি? সরণ হচ্ছে আদি বিন্দু শেষ বিন্দু স্কেল দিয়ে মাপো। তাহলে দেখো আদি কোনটা, আদি হচ্ছে এ। আদি কোনটা, আদি হচ্ছে এ হচ্ছে আদি, আদি শেষ হচ্ছে সি। তাহলে শেষ কোনটা, শেষ হচ্ছে সি। আদি এবং শেষ স্কেল দিয়ে যোগ করে দাও। আদি হচ্ছে এ, শেষ হচ্ছে সি, স্কেল দিয়ে যোগ করে দাও। এইটা হবে আদি এবং শেষ, এই দূরত্বটা হবে আদি এবং শেষ। তো এটাই হবে আমার সরণ। এখন এই সরণটা কিভাবে বের করব? দেখো এটা হচ্ছে কেন্দ্র। তো এটা কেন্দ্র হওয়ার কারণে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। কেন্দ্র হওয়ার কারণে সমকোণী ত্রিভুজ কেন? কারণ হচ্ছে আমরা জানি যে এটা কেন সমকোণী ত্রিভুজ হবে। এটা ব্যাসার্ধ, এই যে আবার আমরা লম্বভাবে আরেকটা ব্যাসার্ধ নিলাম, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ বানিয়ে ফেললাম লম্ব করে, তাহলে এটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ। তো এটাও ব্যাসার্ধ আর, এটাও ব্যাসার্ধ আর। তাহলে আমরা পিথাগোরাস দিলে আমরা কি পাবো, সরণটা পেয়ে যাব। তাহলে আসো বাবা, সরণটা কি? তাহলে দেখো পিথাগোরাস দিয়ে আমরা বলতে পারি, দেখো এটা ও বললাম, পিথাগোরাস দিয়ে আমরা বলতে পারি এখানে একটা ত্রিভুজ পাওয়া যাচ্ছে, ত্রিভুজটার নাম কি এ ও সি। আমরা বলতে পারি বাবা এ সি স্কোয়ার সমান এ ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার। আমরা বলতে পারি আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার কি সমান এ সি স্কোয়ার সমান, তাহলে এ সি সমান রুট ওভার 2 আর স্কোয়ার, আর স্কোয়ার আর আর স্কোয়ার যোগ করলে 2 আর স্কোয়ার, তাহলে রুট 2 ইন্টু আর। এটা হচ্ছে সরণ এসি সমান রুট 2 আর স্কোয়ার আর রুটে কাটা গিয়ে আর, রুট 2 ইন্টু আর সমান রুট 2 ইন্টু 5। 5 হচ্ছে ব্যাসার্ধ, তো যেটা আসে সেটা অ্যান্সার। ক্যালকুলেটর নিয়ে যেটা আছে সেটা অ্যান্সার। তাহলে আমরা দূরত্ব বের করেছি, সরণও বের করেছি। এখন আমাকে বলছে বেগ এবং দ্রুতির অনুপাত, বেগ এবং দ্রুতির অনুপাত বের করতে। তো চলো করি। তাহলে দূরত্ব সরণ বের করার পর বেগ এবং দ্রুতির অনুপাত বের করব। সো সবাই ভালো করে খেয়াল করো, দেখো তাহলে বেগ এবং দ্রুতের অনুপাত, অনুপাত শব্দের অর্থ হচ্ছে ভাগ করে দেওয়া। বেগ ভাগ করে দিব দ্রুতিকে, এটাকে বলা হয় অনুপাত। অনুপাত শব্দের অর্থ ভাগ করে দেওয়া। তা ভাগ করে দিলে বেগ মানে কি সরণ ডিভাইডেড বাই টাইম, দ্রুতি মানে কি দূরত্ব ডিভাইডেড বাই টাইম। তো এখানেও টাইম আছে, এখানেও টাইম আছে, সেম টাইম কেটে দাও, কেটে দাও, সেম টাইম কেটে দাও, কেটে দাও। তাহলে টাইম কেটে দিলে সরণ চলে আসে, দূরত্ব চলে আসে। তো সরণ কত একটু আগে বের করছি, রুট 2 ইন্টু আর। দূরত্ব কত 3.5 পাই আর। তাহলে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হচ্ছে অনুপাত, যেটা আসবে সেটা হচ্ছে দুজনের অনুপাত। অনুপাত হচ্ছে এত। অথবা তোমরা বলতে পারো রুট 2 আর ইস টু 3.5 পাই আর, আর আর কেটে দিতে পারো। তাহলে তোমরা বলতে পারো বেগ ইস টু মানে অনুপাত, দ্রুতি সমান রুট 2 ইস টু মানে অনুপাত 3.5 পাই। তাহলে বেগ এবং দ্রুতির অনুপাত রুট 2 ইন্টু ইস টু 3.5 পাই এই কেসের ক্ষেত্রে। তো এটাও অ্যান্সার, অথবা মানটা বের করে অ্যান্সার দিতে পারো। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তো সবাই অঙ্কটা ভালো করে বুঝে নাও, কারণ এটা নটর ডেমের সবচেয়ে কঠিন, সবচেয়ে বেস্ট একটা প্রশ্ন আর কি। সবাই একটু বুঝে নাও। ওকে, দেখি তোমাদের কি অবস্থা, কমেন্টের মধ্যে জানাও কেমন লাগছে তোমাদের। ওকে, অনেকেই দেখা যাচ্ছে, আশা করি দেখা যাবে। ক্লিয়ার হয়েছে কিনা বলো, দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে,
এটা হচ্ছে সবচেয়ে কঠিন অঙ্ক যেটা নটরডেমে এসেছে, এবং স্টুডেন্টরা হাততালি দিয়েছে। সো হাততালি দেওয়ার কিছু নাই, অঙ্কটা করে দিয়ে চলে আসবো, বুঝে বুঝে অঙ্কটা করব। ঠিক আছে সব কিছু ওকে। তাহলে একবার রিভিউ দিয়ে আমরা শেষ করে দিচ্ছি এটা, এরপর নতুন কনসেপ্টে যাব। কনসেপ্ট 4 রিভিউ দিয়ে শেষ করছি। একবার বৃত্তাকার ঘুরেছে, তাহলে টোয়াইস পাই আর দূরত্ব অতিক্রম করেছে। এরপর অর্ধেক ঘুরেছে, টোয়াইস পাই আর এর অর্ধেক, আর অর্ধেক ঘুরেছে, টোয়াইস পাই আর এর অর্ধেকের অর্ধেক। ওকে, তাহলে টোয়াইস পাই আর বাই 2 এই। আর যখন সরণ নিব, সরণ মানে কি শুরু শেষ, শুরু শেষ, শুরু শেষ, স্কেল দিয়ে যোগ করে দাও, স্কেল দিয়ে যোগ করে দাও, যেটা হয় সেটা। সো স্কেল দিয়ে যোগ করে দিছি শুরু শেষ, তাহলে যেটা হয় সেটা বের করেছি। এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান এসি স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখান থেকে সরণ বের করেছি। অনুপাত বলেছে বেগ এবং দ্রুতির, সরণ বাই সময় মানে বেগ, দূরত্ব বাই সময় মানে দ্রুতি। লা শেষ। ঠিক আছে, এবার আসো কনসেপ্ট 4। কনসেপ্ট 4 আসো। ওকে, সময় কম, আগাতে হবে আমাদেরকে। কনসেপ্ট 4 আসো। কনসেপ্ট 4 হচ্ছে চমৎকার চমৎকার কিছু জিনিস, মচৎকার কিছু জিনিস তোমাদেরকে দেখাবো। ওকে দেখো, কনসেপ্ট 4 গতির সূত্র দিয়ে অঙ্ক করা। দেখা যাচ্ছে গতির সূত্র দিয়ে অঙ্ক করা, একটু মনে হয় উপরে তুলতে হবে। ওকে, তাহলে গতির সূত্র দিয়ে অঙ্ক করা। তাহলে ওকে, তো গতির সূত্র দিয়ে অঙ্ক করার জন্য আমাদের এখানে দুটো কর্নার থাকবে, একটা হচ্ছে কনভার্সন কর্নার থাকবে, আর একটা হচ্ছে স্টেপ কর্নার থাকবে। একটা কর্নার নাম হচ্ছে কনভার্সন কর্নার, আরেকটা কর্নার থাকবে ফর্মুলা কর্নার, আরেকটা কর্নার থাকবে স্টেপ কর্নার। তিনটা কর্নার থাকবে। তো কর্নারগুলো একটা একটা করে দেখো। কনভার্সন কর্নার, ফর্মুলা কর্নার, অনেকগুলো কর্নার থাকবে, তার মধ্যে একটা হচ্ছে কনভার্সন কর্নার, একটা ফর্মুলা কর্নার, আর একটা হচ্ছে স্টেপ কর্নার। তিনটা কর্নার থাকবে। তাহলে আসো কনভার্সন কর্নারে ভালো করে খেয়াল করো। অনেক সময় তোমাকে প্রশ্ন করবে যে তোমাকে অনেক সময় মাইলসে দেওয়া থাকবে ক্যালকুলেশনগুলো গতির অঙ্ক করতে গিয়ে। আমরা গতির অঙ্ক করব, গতির অঙ্ক করছি আমরা। সো গতির অঙ্ক করতে গিয়ে অনেক সময় তোমাকে মাইলসে দেওয়া থাকবে। সো হচ্ছে তাহলে কী করতে হবে আমাদেরকে? মাইলসে দেওয়া থাকলে, তো মাইলসে দেওয়া থাকলে কিলোমিটারে নিতে হবে। তো আমাকে জানতে হবে 1 মাইল সমান কত কিলোমিটার? 1.61 কিলোমিটার। এগেইন 1 কিলোমিটার সমান আমাকে জানতে হবে কত মাইলস? 0.62 মাইলস। ওকে, তারপর আমাকে জানতে হবে 1 মিটার সমান কত ফুট? 3.3 ফুট। অনেক সময় তোমাকে ফুট দিয়ে অঙ্ক করতে হতে পারে, ফুট জানতে হবে। তারপর আমাকে জানতে হবে জি এর মান কত? জি এর মান অভিকর্ষজ ত্বরণ, জি এর মান কত? জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সবাই জানি, বাট ফুট দিয়ে সেটা কত হয়? 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে জি এর মান, ফুট পার সেকেন্ড স্কোয়ারে, সেটা আমাকে জানতে হবে। তারপরে আমাকে জানতে হবে 1 লিটার সমান কত? 1 লিটার সমান আমাকে জানতে হবে tan ইনভার্স 3 মিটার কিউব। tan ইনভার্স 3 মিটার কিউব, এটা আমাকে জানতে হবে। 1 লিটার সমান tan ইনভার্স 3 মিটার কিউব। এই কনভার্সনগুলো পরীক্ষায় করতে হয়, সেটা আমাকে ভালো করে জানা থাকতে হবে, যেসব কনভার্সন আমাকে করতে হয় সেটা। ওকে, তারপরে আমাকে জানতে হবে কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকলে তাহলে তাকে কিভাবে মিটার পার সেকেন্ডে নিতে হয়? 3.6 দিয়ে ভাগ করে মিটার পার সেকেন্ডে নিতে হয়। তাহলে কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকলে প্রশ্নের মধ্যে 3.6 দ্বারা ভাগ করে মিটার পার সেকেন্ডে নিতে হবে। 3.6 দ্বারা ভাগ করলে সে মিটার পার সেকেন্ডে চলে যাবে। সো এই হচ্ছে কনভার্সন কর্নার, যেগুলোতে কনভার্সনের ব্যাপারগুলো তোমাকে ভালো করে জানতে হবে। কনভার্সন কর্নার,
কনভার্সনগুলো তোমাকে ভালো করে জানতে হবে গতির অঙ্ক করার জন্য। তাহলে গতির অঙ্ক করার সময় অনেক সময় মাইলসে দেওয়া থাকবে, সেটা কিলোমিটারে নিব 1.61 দিয়ে। অনেক সময় কিলোমিটার দেওয়া থাকবে, মাইলসে নেব 0.62 দিয়ে। মিটার দেওয়া থাকবে, ফিটে নিব 3.3 গুণ করে। আবার জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার না থেকে ফুট পার সেকেন্ড স্কোয়ার থাকতে পারে 32। এরপরে 1 লিটার সমান 10^3 মিটার কিউব। 1 কিলোমিটার পার আওয়ার সমান 3.6 দ্বারা ভাগ করব। এরপর 1 পাউন্ড সমান কত? 1 পাউন্ড সমান 0.453 কেজি। জানতে হবে পাউন্ড যদি দেওয়া থাকে কোনো সময়, পাউন্ড দেওয়া আছে পাউন্ড, তাহলে 1 পাউন্ড সমান হচ্ছে 0.453 কেজি। এই আর কি, এগুলো হচ্ছে কনভার্সন কর্নার। তোমাকে এই ব্যাপারগুলো জানতে হবে। সবসময় নটরডেম কলেজ তোমাকে এসআই এককে দিবে সেটা কিন্তু না, অনেক সময় ফুটে দিতে পারে, পাউন্ডে দিতে পারে, মাইলসে দিতে পারে, লিটারে দিতে পারে। সো এই ব্যাপারগুলো তোমাকে জানা থাকতে হবে। ওকে ভাইয়া, গেছে ভাইয়া, বুঝতে পেরেছি, ঠিক আছে। এবার আসো ফর্মুলা কর্নার। গতি, আমি বলেছি গতির সূত্র দিয়ে, গতির ফর্মুলা দিয়ে তোমাকে অঙ্ক করতে হবে। তাই গতির ফর্মুলাগুলো আমরা কি কি দেখো। গতির ফর্মুলা হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি, তারপর হচ্ছে এস সমান ইউটি, এস সমান ইউ প্লাস ভি 2 × টি, তারপর হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তারপর হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। কথা আছে, তোমার সাথে আমার অনেক কথা আছে। ও সকিনা, তোমার সাথে আমার অনেক কথা আছে সকিনা, শোনো সকিনা রো, ও সকিনা শোনো না, কথা আছে তো তোমার সাথে আমার। সকিনার সাথে কি কথা, দেখো কি কথা। তাহলে কনভার্সন কর্নারটা আমরা বুঝতে পেরেছি। কনভার্সন কর্নার থেকে তোমার নটরডেমে কনভার্ট করতে হতে পারে, কনভার্ট করে ফেলবে, এগুলো জানা থাকতে হবে। আর ফর্মুলা কর্নার আসো, গতির ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হবে। তো গতির ফর্মুলা দিয়ে যে অঙ্ক করতে হবে, একটা ব্যাপার তোমাকে মাথায় রাখতে হবে, গতির যে ফর্মুলাগুলো আছে এগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারতে হবে। এগুলো অ্যাপ্লাই করার নিয়ম কি দেখো, মজার ব্যাপারটা দেখো। এগুলোর আগে নামকরণ করবে, এগুলোর আগে আকিকা দিব। আকিকা কখন দে? বেবি আসলে দুনিয়াতে আকিকা দে, আকিকা। আমরা এখন আকিকা দিব, সূত্রের আকিকা দিব। দেখো কিভাবে সূত্রের আকিকা দেওয়া যায়। দেখো ভি আছে, ইউ আছে, এ আছে, টি আছে। আমরা জানি গতির রাশি 5টা। গতির রাশি কয়টা? 5টা। কি বলে এটাকে? সুবাত বলে। এস ইউ ভি এ টি, সুবাত। এই সুবাত হচ্ছে গতির রাশি। এই 5টা রাশির মধ্যে আমরা একজনকে মিস করতেছি। এখানে ভি আছে, ইউ আছে, এ আছে, টি আছে। ভি ইউ এ টি, এস নেই, এসকে মিস করতেছি, তাই এ ফর্মুলাকে বলবো এস মিসিং ফর্মুলা। এসকে মিস করতেছি, তাই এই ফর্মুলার নাম এস মিসিং ফর্মুলা। তাহলে এটার নাম কি? এস মিসিং ফর্মুলা। এরপরে এস আছে, ইউ আছে, ভি আছে, টি আছে, কে নাই, এ নাই, তাহলে এ মিসিং ফর্মুলা। তারপরেরটা এস আছে, ইউ আছে, টি আছে, এ আছে, ভি নাই, ভি মিসিং ফর্মুলা। তারপরেরটা সবাই আছে, টি নাই, টি মিসিং ফর্মুলা, অথবা টি বিহীন ফর্মুলা। মিসিংকে বাংলা করলে বিহীন হয়, টি বিহীন ফর্মুলা, মানে যেই ফর্মুলায় টি নাই। ঠিক আছে, ফর্মুলা, এটা ফর্মুলাই নাই, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে কি? টি বিহীন ফর্মুলা। ওকে, তো ভাইয়া এটা লাভটা কি একটু পরেই তুমি বুঝতে পারবে। আমাদের টেকনিক কর্নার বাকি আছে বা স্টেপ কর্নার বাকি আছে, স্টেপ কর্নার গেলে বুঝতে পারবে। এই যে এস মিসিং ফর্মুলার কাজ কি, এ মিসিং ফর্মুলার কাজ কি, বি মিসিং ফর্মুলার কাজ কি, টি মিসিং ফর্মুলার নাম কি। এতদিন এটাকে তোমরা বলে আসছো গতির প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, চতুর্থ সূত্র। আজকে থেকে নতুন নামকরণ শুরু করেছি। আজকে থেকে আমরা বলবো গতির 4টা সূত্র আছে। একটা সূত্র আমরা এসকে মিস করব, এস নাই। ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটি, এই ফর্মুলাতে এস নাই। এস সমান ইউ প্লাস ভি বাই 2 × টি, এই ফর্মুলাতে এ নাই, এ মিসিং ফর্মুলা। এরপরটা ভি মিসিং ফর্মুলা, টি মিসিং ফর্মুলা। এগুলা জানতে হবে তোমাকে, এই নামটা তোমাকে জানতে হবে। এবার দেখো এই নাম জেনে লাভ কি। ওকে, ছাইরা দেমা কান্দিবাসি নটরডেমে পড়বো না। তোমরা এখন গান শুরু করে দিবে চমক ভাইয়ের গানকে নকল করে। ছাইরা দেমা কান্দিবাসি নটরডেমে পড়বো না। ঠিক আছে, ওকে। সবাই বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে জানাবে সেরা কলেজ ভর্তি প্রস্তুতির সেরা প্রোগ্রাম এটা। আমরা মোটামুটি 3 মাস ধরে তোমাদেরকে সব সাবজেক্ট পড়িয়ে বস বানিয়ে দিবে ইনশাল্লাহ। তোমরা অনেক এনজয় করবে, হোপ ইউ এনজয় ভেরি মাচ। সো দেখো ভাই, এবার স্টেপ কর্নার আসো। স্টেপ কর্নার আমরা তোমাদেরকে স্টেপ ওয়াইজ সবগুলো দেখাবো কিভাবে গতির সূত্র দিয়ে অঙ্ক করতে হয়। একদম প্রথম যে স্টেপটা, স্টেপ 1 হচ্ছে
প্রশ্ন পড়ে কি কি ডাটা দেওয়া আছে সেটা আইডেন্টিফাই করা বা ফাইন্ড আউট করা। ডাটা মানে রাশি, ডাটা মানে রাশি দেয়া আছে সেটা লিখা অথবা বের করা। এটা হচ্ছে স্টেপ 1, প্রশ্ন পড়ে কি কি ডাটা দেওয়া আছে সেটা বের করতে হবে। স্টেপ 2, যাকে মিস করতেছি, যাকে মিস করছি ওই মিসিং ফর্মুলা অ্যাপ্লাই করা। শেষ। 2টা স্টেপ করলে আমরা গতি যে কোনো অঙ্ক করে ফেলতে পারবো, মাত্র 2টা স্টেপ। প্রশ্ন পড়ে কি কি ডাটা বা কি কি রাশি দেওয়া আছে ওইটা বের করা, যাকে মিস করতেছি ওই মিসিং ফর্মুলা অ্যাপ্লাই করা, তাহলে হয়ে যাচ্ছে। এবার দেখো অঙ্কটা আমরা করি, অঙ্কটা আমরা করলে বুঝতে পারবো। সো দেখো চলো অঙ্ক করি, তাহলে বুঝতে পারবো। ওকে, একটা অঙ্ক মনে করো তোমাকে দেওয়া আছে, স্থির অবস্থা হতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা শুরু করে 5 সেকেন্ড চলল। প্রশ্ন করেছে অতিক্রান্ত দূরত্ব কত। এই হচ্ছে প্রশ্ন, অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে দেখো স্থির অবস্থা হতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা শুরু করে 5 সেকেন্ড চলল, অতিক্রান্ত দূরত্ব কত। এই অঙ্কগুলো আমরা সবাই পারি, কিন্তু পারি না কোন স্টাইলে করতে হবে, স্টাইলটা আমরা বুঝি না, মুখস্থ করে ফেলি অঙ্কটা। বাট স্টাইলটা দেখো, স্থির অবস্থা বললেই তোমার আদিবেগ 0, তাহলে আদিবেগ ইউ দেওয়া আছে, ত্বরণ এ দেওয়া আছে, এরপর সময় টি দেওয়া আছে, এস বের করতে বলেছে। তাহলে এখানে কার কোনো নামগন্ধ নেই, কার কথা প্রশ্ন আনেই নাই। এস এনেছে, এস বের করতে হবে। সো এস আছে, টি আছে, এ আছে, ইউ আছে। প্রশ্নের মধ্যে একজনকে তুমি মিস করবে, যাকে মিস করবে ওই মিস ইন ফর্মুলা অ্যাপ্লাই করবে, অঙ্ক হয়ে যাবে। এটাই হচ্ছে অঙ্ক করার স্টেপ বা টেকনিক। তুমি দেখো তোমার পুরো প্রশ্নের মধ্যে একটা ডাটা কিন্তু দেওয়া থাকবে না, এটা নিয়ম। তুমি তোমার আজকে তোমার লাইফে যত গতির অঙ্ক করেছো, বই থেকে, টেস্ট পেপার থেকে, গাইড থেকে, সব অঙ্ক দেখো, তুমি যত অঙ্ক আছে সব অঙ্ক দেখো, একটা ডাটাকে তুমি মিস করবে, ওই মিস ইন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে কাকে মিস করছি, ভি কে, তাহলে ভি মিস ইন ফর্মুলা অ্যাপ্লাই করো। তাহলে ভি মিস ইন ফর্মুলা কোনটা, যেই ফর্মুলাতে বি নেই, বি মিস ইন ফর্মুলা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে অঙ্কটা মিলবে। তাহলে এটা 0, হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার, হাফ ইন্টু 2 ইন্টু 5 স্কোয়ার, আর এটা 0। তাহলে এস কত, এস হচ্ছে 25 মিটার। তো এই হচ্ছে কথা, মনে পেও না ব্যথা। এভাবে করে গতিসূত্র দিয়ে অঙ্ক করতে হয়। ঠিক আছে, কনসেপ্ট 4। এবার আসো কনসেপ্ট 5, 5 নাম্বার কনসেপ্টটা আসো। সো এইভাবে করে আমরা গতির যে কোনো সূত্র দিয়ে শুধু আমরা দেখব কাকে মিস করছি, যাকে মিস করছি ওই বিহীন ফর্মুলা অ্যাপ্লাই করে দিব, তাহলেই হয়ে যাবে। অনেক সময় তোমাকে ডাটাগুলা কিলোমিটার পার আওয়ারে দিবে, ওইটাকে সেকেন্ডে 3.6 দ্বারা ভাগ করে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। কিলোমিটার পার আওয়ারে থাকলে 3.6 দিয়ে ভাগ করে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। যেমন ফর এক্সাম্পল তোমাকে দেওয়া আছে 36 কিলোমিটার পার আওয়ার, তোমাকে দেওয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার, তোমাকে দেওয়া আছে 18 কিলোমিটার পার আওয়ার, তোমাকে দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার, তোমাকে দেওয়া আছে 108 কিলোমিটার পার আওয়ার। এগুলাই থাকে ম্যাক্সিমাম প্রশ্নে, এগুলাই থাকে। তোমার বইয়ে দেখবা বেশিরভাগ প্রশ্নে 36, 72, 54, 18, 108 এগুলাই থাকে। সো কী করবো, 3.6 দ্বারা ভাগ করে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। 18 ডিভাইড বাই 3.6, 36 ডিভাইডেড বাই 3.6, 54 ডিভাইডেড বাই 3.6, 72 ডিভাইডেড বাই 3.6, 108 ডিভাইডেড বাই 3.6। তাহলে কি পাই, 3.6 দিয়ে 18কে ভাগ করলে 5, 3.6 দিয়ে 36কে ভাগ করলে 10, 3.6 দিয়ে 54কে ভাগ করলে 15, 3.6 দিয়ে 72কে ভাগ করলে 20, 3.6 দিয়ে 108কে ভাগ করলে 25। কোথায় চলে গিয়েছে সে 3.6 দিয়ে ভাগ করার পরে, মিটার পার সেকেন্ডে, মিটার পার সেকেন্ডে, মিটার পার সেকেন্ডে। তাহলে 3.6 দ্বারা ভাগ করলে কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ডে চলে যায়। তাহলে 18 মানে 5, 36 মানে 10, 54 মানে 15, 72 মানে 20, 108 মানে 25 মিটার পার সেকেন্ড। পরীক্ষায় কিলোমিটার পার আওয়ার থাকলে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব।
ঠিক আছে, এরপর আসে এবার কনসেপ্ট 5, 5 নাম্বার কনসেপ্ট, চ্যাপ্টারের শেষের দিকে চলে এসেছি। 5 নাম্বার কনসেপ্ট হচ্ছে গ্রাফ, গতির গ্রাফ। কনসেপ্ট 5 গতির গ্রাফ। এরপর আরেকটা কনসেপ্ট থাকবে কনসেপ্ট 6, এরপর চ্যাপ্টার শেষ। গতির গ্রাফ আমরা 4 ধরনের গ্রাফ নিয়ে কথা বলবো, 4 ধরনের গ্রাফ নিয়ে কথা বলবো। 4 ধরনের, কয় ধরনের? 4 ধরনের গ্রাফ নিয়ে কথা বলবো। গতি গ্রাফের উপর একটা রেকর্ড ভিডিও দেওয়া হবে তোমাদের প্রাইভেট গ্রুপে। সো তোমরা প্রাইভেট গ্রুপে জয়েন হবে। প্রাইভেট গ্রুপে আমরা কাউকে অ্যাপ্রুভ করব না যদি তুমি আমাদের গ্রুপে ফিল্ড সায়েন্সের 10 জন ইনভাইট না দাও এবং তোমার জেএসসি রেজিস্ট্রেশন নাম্বারটা না লিখো। কারণ জেএসসি রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা চেক করে বলবো তুমি কোন ব্যাচের স্টুডেন্ট। যদি তুমি 21 ব্যাচের স্টুডেন্ট না হও, অ্যাপ্রুভ করবো না। আর ফিল্ড সায়েন্স ইনভাইট না দিলে অ্যাপ্রুভ করবো না। তো আজকে তোমাদের প্রাইভেট গ্রুপে একটা গতির গ্রাফের উপর ভিডিও দিব। এই ভিডিওটা দেখবে, গতির গ্রাফের 14 গোষ্ঠী ফুল ক্লিয়ার। আর এখন একটু করে দেখাচ্ছি, সবাই ভালো করে খেয়াল করো। 4 ধরনের গ্রাফ নিয়ে আমরা কথা বলবো। একটা হচ্ছে কোনো একটা মান সময়ের সাথে অপরিবর্তিত থাকলে, সময়ের সাথে অপরিবর্তিত থাকলে। এরপর আরেক ধরনের গ্রাফ নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে সমানুপাতিকের গ্রাফ। সমানুপাতিকের গ্রাফ। আরেক ধরনের গ্রাফ নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ব্যস্তানুপাতিকের গ্রাফ। ঠিক আছে, দেখো তো সমানুপাতিকের মধ্যে দুই ধরনের গ্রাফ একসাথে চলে আসবে। সমানুপাতিকের মধ্যে দুইটা আসবে গ্রাফ, আমরা একটু জায়গা রাখি সমানুপাতিকের জন্য। আরটা হচ্ছে ব্যস্তানুপাতিকের গ্রাফ। তাহলে মোট 4 ধরনের গ্রাফ নিয়ে কথা হবে। তো দেখো ভাইয়া, সময়ের সাথে যদি কোনো কিছু অপরিবর্তিত থাকে তাহলে নিচের এক্সিসে আমরা সময়কে দিলাম। টাইমকে সবসময় নিচের এক্সিসে দেওয়া হয়। তো কারণ হচ্ছে টাইম কারোর উপর ডিপেন্ড করে না। যেটা কারোর উপর ডিপেন্ড করে না সেটাকে নিচে দিতে হয়, যেটা কারোর উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, মনে করো একটা গাড়ি চলবে বা চলবে না, ওইটার উপর টাইম ডিপেন্ড করে না, টাইমের মতো যাচ্ছে, তাই তাকে নিচে দেওয়া হয়। তো কোনো কিছু যদি সময়ের সাথে অপরিবর্তিত থাকে তবে সেটা হচ্ছে গ্রাফটা হচ্ছে এমন। অর্থাৎ টাইম যাবে, টাইম ঠিকই যাচ্ছে কিন্তু সে চেঞ্জ হচ্ছে না। যেমন মনে করো যে বস্তুর সরণ, টাইম যাচ্ছে, সরণ চেঞ্জ হচ্ছে না। অথবা বেগ, মনে করো টাইম যাচ্ছে, বেগ চেঞ্জ হচ্ছে না। তাহলে সময়ের সাথে কোনো কিছু যদি চেঞ্জ না হয় তাহলে সেটা হচ্ছে তার গ্রাফটা এমন। যেমন আমরা বলতে পারি সমবেগের গ্রাফটা এমন। এই যে সমবেগ, সময়ের সাথে বেগ চেঞ্জ হচ্ছে না, সমবেগের গ্রাফটা এমন। আবার যদি এখানে এস দিয়ে দিই তাহলে সময়ের সাথে সরণ চেঞ্জ হচ্ছে না, তার মানে সে স্থির। এরকম হতে পারে। তো সময়ের সাথে অপরিবর্তিত থাকলে তার গ্রাফটা এমন হবে। সমানুপাতিকের গ্রাফ, কোনো কিছু যদি সমানুপাতিক থাকে তবে তার গ্রাফটা হবে এমন। এখন সমানুপাতিক 2 ধরনের হতে পারে, সেটার উপর ভিত্তি করে 2টা গ্রাফ হবে। সমানুপাতিক 2 ধরনের হতে পারে। একটা সমানুপাতিক হচ্ছে y সমানুপাতিক x, আরেকটা হচ্ছে y সমানুপাতিক x² অথবা x³ অথবা x⁴n, এরকম হতে পারে। অর্থাৎ একটা হচ্ছে শুধু x থাকবে পাওয়ার 1, একটাতে পাওয়ার কত 1, এটাও একটা সমানুপাতিক, আরেকটাতে পাওয়ার 1-এর বেশি। তো যদি পাওয়ার 1 হয় তখন গ্রাফটা হচ্ছে একদম স্ট্রেট সরলরেখা y সমানুপাতিক x। আর যদি সমানুপাতিকের ক্ষেত্রে পাওয়ারটা স্কোয়ার হয় অথবা কিউব হয় তখন হচ্ছে জিনিসটা আস্তে আস্তে বাঁকা হবে। যত বেশি হবে তত খাড়া বাঁকা হবে। এই যে এভাবে করে বাঁকা হবে। তাহলে এভাবে করে বাঁকা গ্রাফটা কিসের জন্য? কারো সমানুপাতিক, এটা হচ্ছে সমানুপাতিক গ্রাফ যাদের পাওয়ার 1-এর বেশি। ব্যস্তানুপাতিকের গ্রাফটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ব্যস্তানুপাতিক গ্রাফটা পরীক্ষায় বেশি আসে। ব্যস্তানুপাতিকের গ্রাফটা হচ্ছে চাঁদের মতো। এই যে চাঁদের মতো গ্রাফটা হচ্ছে ব্যস্তানুপাতিকের গ্রাফ। এদিকেও লাগবে না, এদিকেও লাগবে না। ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। এদিকেও লাগবে না, এদিকেও লাগবে না, চাঁদের মতো করে চলে যাবে। এটা হচ্ছে ব্যস্তানুপাতিকের গ্রাফ। ব্যস্তানুপাতিক বলতে একটা বাড়লে আরেকটা কমবে, এই ধরনের গ্রাফ হচ্ছে এটা। আচ্ছা, তো গ্রাফ নিয়ে তো তোমাদেরকে একটা ভিডিও দিব বলেছি, সেখানে অনেক চমৎকারভাবে গ্রাফের ব্যাপারগুলো বলেছে। তারপর আমি জাস্ট 4 ধরনের গ্রাফ নিয়ে কথা বলছি। একটা সময়ের সাথে অপরিবর্তিত থাকলে এটা, সমানুপাতিক হলে এটা অথবা এটা, ব্যস্তানুপাতিক হলে এটা। তো এখন আমরা গ্যালিলিও দেখব কনসেপ্ট 6-এ। ওই গ্যালিলিওতে গ্রাফটা দেখেই আজকের ক্লাসটা শেষ হবে। গ্যালিলিও দিয়ে আমাদের চ্যাপ্টারটা শেষ, আমাদের বইয়ের সর্বশেষ কনসেপ্ট গ্যালিলিও। সো তোমাদের বইয়ের বাইরে 1 ফুটও পড়াবো না, বই থেকেই পড়াবো, বই থেকেই প্রশ্ন হবে। বই পড়েই তোমাকে অসাধারণ হতে হবে। বাইরের বই পড়ে কোনো লাভ নাই, হাবিজাবি কথা শুনেও কোনো লাভ নাই। ঠিক আছে,
ওকে, কনসেপ্ট 6 দেখো ভালো করে। কনসেপ্ট 6 হচ্ছে গ্যালিলিও, তোমাদের বই আছে গ্যালিলিও সূত্র। সো গ্যালিলিওটা দেখো, গ্যালিলিও সূত্র। গ্যালিলিও 3টা সূত্র আছে। প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পর্যন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, সেটা আমরা রাখলাম। তো গ্যালিলিওর দ্বিতীয় সূত্র নিয়ে কথা বলবো, তৃতীয় সূত্র নিয়ে কথা বলবো। দ্বিতীয় সূত্র হচ্ছে বি সমানুপাতিক টি, বেগ সময় সমানুপাতিক। তৃতীয় সূত্র এ সমানুপাতিক টি স্কোয়ার। পরীক্ষায় গ্যালিলিও সূত্র থেকে শুধু গ্রাফ আসবে, আর কিছুই আসবে না। গ্রাফ আসবে পরীক্ষায়, গ্যালিলিও সূত্র থেকে শুধু গ্রাফ আসবে, অন্য কিছুই আসবে না। তাহলে গ্রাফটা আমাকে জানতে হবে। তাহলে গ্যালিলিও দ্বিতীয় সূত্রের গ্রাফটা আঁকো, তৃতীয় সূত্রের গ্রাফটা আঁকো, তারপর ক্লাসটা শেষ করো। গ্যালিলিও দ্বিতীয় সূত্রের গ্রাফটা দেখো, আর গ্যালিলিও তৃতীয় সূত্রের গ্রাফটা দেখো, তারপর ক্লাসটা শেষ করো। একটু আগেই বলেছি সমানুপাতিক 2 ধরনের, একটা হচ্ছে পাওয়ার 1, আরটা হচ্ছে পাওয়ার 1-এর বেশি। এটাও সমানুপাতিক, এটাও সমানুপাতিক, পাওয়ার 1 পাওয়ার 1-এর বেশি। তাহলে গ্যালিলিও দ্বিতীয় সূত্রের গ্রাফটা হবে এমন, আর গ্যালিলিও তৃতীয় সূত্রের গ্রাফটা হবে এমন। এই তাহলে পাওয়ার যদি 1-এর বেশি হয় বাঁকা করে যাবে, পাওয়ার যদি 1 হয় বা সমানুপাতিক হয় তাহলে এভাবে করে যাবে। গ্যালিলিও সূত্র থেকে পরীক্ষায় শুধু গ্রাফ আসবে, গ্রাফটা দেখিয়ে দিয়েছি, আর কিছুই আসবে না গ্যালিলিও সূত্র থেকে। তো এই হচ্ছে কথা, এর মধ্যে দিয়ে পুরো চ্যাপ্টারটা শেষ করেছি। গ্রাফের উপর আরও জোর দিব, গ্রাফটা বেশি ইম্পর্ট্যান্ট নটরডেমের জন্য, হোলি ক্রসের জন্য, সেন্ট জোসেফের জন্য। কাজে গ্রাফটার উপর প্রায় 40-50 মিনিটের ক্লাস নেওয়া দরকার। সেই জন্য আমরা কি করেছি, গ্রাফের উপর একটা ভিডিও বানিয়েছি তোমাদের জন্য। ভিডিওটা আজকে প্রাইভেট গ্রুপে দিব, গ্রাফের ভিডিওটা দেখলেই চমৎকার। তোমাদের যদি আমাদের প্রোগ্রাম ভালো লেগে থাকে অবশ্যই নেক্সট ক্লাসে আমরা আরও জমজমাট চাই। তোমাদের ফ্রেন্ডদেরকে বলবে, মেনশন করবে, আমাদের কথা বলবে। আরেকটা দাওয়াত তোমাদেরকে দিচ্ছি, এসএসসির পাশাপাশি তোমাদেরকে ইন্টারও শুরু করতে হবে, আদারওয়াইজ তুমি পিছিয়ে পড়বে। কারণ আমাদের এসএসসি পরীক্ষা হওয়ার কথা ফেব্রুয়ারিতে, অথচ আজকে জুলাই মাস। 5টা মাস তুমি সাকসেসফুলি কিল করেছো। ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত 5টা মাস তুমি অপচয় করেছো। তোমার ইন্টার শুরু করার কথা, তুমি অপচয় করেছো। সেজন্য তোমাকে ইন্টারও পড়তে হবে, এসএসসিও পড়তে হবে। এসএসসি আমরা সেরা কলেজে পড়াচ্ছি, ইন্টারের জন্য তোমরা 23 ব্যাচ হয়ে যাবে ইন্টারে। এসএসসি যারা 21, ইন্টারে তারা আর 21 না, ইন্টারে তারা 23, 2 বছর বেশি। তো তোমরা এসএসসি 23 ব্যাচ, তোমাদের জন্য আমরা ফিল্ড সায়েন্সে ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথের ফ্রি ক্লাস নিচ্ছি। ফ্রি ক্লাস মানে কি? ফ্রি ভাই, আমরা ফ্রি জিনিস দিই, কোয়ালিটি ছাড়া না। আমাদের ক্লাসের কোয়ালিটি বাংলাদেশের বেস্ট, তুমি দেখতে পারো। তা আমরা একেবারে একটা কোর্স নামিয়েছি, ফুল কোর্স, একদম ফুল। তোমাদেরকে শুরু থেকে ইন্টারের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ফ্রিতে পড়াবো, টাকা পয়সা লাগবে না। ইন্টারের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়াবো, যতদিন আল্লাহ টাকা পয়সা না নেওয়ার তৌফিক দেয় ততদিন পর্যন্ত ফ্রিতে পড়াতে থাকবো। বায়োলজি পড়াচ্ছেন সোহেল স্যার, একটা ক্লাস করলে পাগল হয়ে যাবা, আর থাকতে পারবা না বাকি ক্লাস না করে। ফিজিক্স পড়াচ্ছি আমি, কেমিস্ট্রি পড়াচ্ছি আমি, ম্যাথ পড়াচ্ছেন মেহেদি ভাইয়া। একটা ক্লাস করে পাগল হয়ে যাবা, আর থাকতে পারবা না। তো আমাদের এই ক্লাসগুলো আমাদের গ্রুপে আছে, ফিল্ড সায়েন্সে গিয়ে ঘাটো, ভালো করে খবর নাও, দেখবে জানতে পারবে। সো তোমরা ইন্টারের পড়াও পড়বে, এসএসসির পড়াও পড়বে, আদারওয়াইজ বিপদে পড়বে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।